কি খবর তোমাদের? কেমন আছো তোমরা সবাই? আজকে বলের টেস্ট পেপার সলভ করব আমরা। টেস্ট পেপারে তোমার এই বলের টোটাল যত ম্যাথ আছে সব ধরনের ম্যাথ সলভ করে ফেলবো ইনশাল্লাহ। এবং তোমরা যদি গোছানো অবস্থায় দেখো তাহলে দেখবা যে কোনো ম্যাথ কোনো টাইপ বাদ থাকবে না। এই ক্লাসটা করার পরে সব টাইপ কভার করবো, সব টাইপ। এবং যেগুলো আমার কাছে মনে হয়েছে যে তোমাদের অবশ্যই করা উচিত, একটু ক্রিটিক্যাল বা একটু বেশি পরীক্ষায় আসছে, এই সবগুলা মিলায় আজকের ক্লাসটা হবে, ঠিক আছে? তো বল থার্ড চ্যাপ্টারের প্রথম সামারিটা একটু দেখে নেই। আমরা তো এর আগের ক্লাসগুলোতে টাইপ ভিত্তিক করছি, তাই না? একটা করে টাইপ শেষ করছি, ওই টাইপের সাথে কিছু রিলেটেড ম্যাথ করছি। তো চলো ফার্স্টে সূত্রের সামারিটা একটু দেখা যাক। এই চ্যাপ্টারে 1 নাম্বার যে সূত্রটা সেটা বল F ইকুয়াল টু এম এ। এটা নিউটনের প্রথম সূত্র, বা এটাকে এইভাবেও লেখা যায় F ইকুয়াল টু এম ইন্টু এ কত, ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই টি। এটা কি নিউটনের সেকেন্ড ল না? এই সেকেন্ড ল থেকে এই সূত্রটা আসছে। এই চ্যাপ্টারে টোটাল 4টা টাইপের সূত্র পাবা। 1 নাম্বার সূত্র এটাই। 2 নাম্বার সূত্র হচ্ছে সংঘর্ষ রিলেটেড। তাহলে সংঘর্ষের কি কি সূত্র পাবা? সংঘর্ষ, সংঘর্ষ। তাহলে সংঘর্ষটা কি কি ধরনের হতে পারে? স্থিতি স্থাপক হতে পারে সংঘর্ষ, স্থিতি স্থাপক, অথবা সংঘর্ষটা হতে পারে অস্থিতি স্থাপক বা অস্থিতি স্থাপক। এখন সংঘর্ষ স্থিতি স্থাপক হবে না অস্থিতি স্থাপক হবে, এটা নির্ভর করবে কার উপর? এটা অ্যাকচুয়ালি নির্ভর করবে ভরবেগ এবং গতিশক্তির সংরক্ষণশীলতার উপর। স্থিতি স্থাপক সংঘর্ষের ক্ষেত্রে ভরবেগ ভরবেগ সংরক্ষিত, ভরবেগ সংরক্ষিত, সংরক্ষিত মানে তো আমরা জানি সংঘর্ষের আগে ভরবেগ এবং সংঘর্ষের পরে ভরবেগ সমান। এবং গতিশক্তি সংরক্ষিত, দুইটাই সংরক্ষিত থাকবে। এবং গতিশক্তি, গতিশক্তি সংরক্ষিত। তাহলে ওই সংঘর্ষটাকে আমরা বলতে পারি স্থিতিস্থাপক সংঘর্ষ। আর যদি অস্থিতিস্থাপক সংঘর্ষ হয় তাহলে ভরবেগ যেটা থাকবে এই ভরবেগ সংরক্ষিত হবে, ভরবেগ সংরক্ষিত হবে, কিন্তু গতিশক্তিটা সংরক্ষিত হবে না। এই গতিশক্তি অসংরক্ষিত, গতিশক্তি অসংরক্ষিত, অথবা আমি যেটা লিখতে পছন্দ করি সেটা হচ্ছে সংরক্ষিত নয়, গতিশক্তি সংরক্ষিত নয়। তাহলে সংঘর্ষ স্থিতি স্থাপক কি অস্থিতি স্থাপক, এটা ডিপেন্ড করতেছে কার উপর? এটা ডিপেন্ড করতেছে সম্পূর্ণ এই গতিশক্তির উপর। এই গতিশক্তিটা যদি সংরক্ষিত হয় তাহলে সংঘর্ষটা স্থিতিস্থাপক, আর সংঘর্ষটা অস্থিতিস্থাপক হবে যদি গতিশক্তি অসংরক্ষিত হয় বা সংরক্ষিত নয়। কথা কি বোঝানো গেল? তাহলে সংঘর্ষের আগে ভরবেগ, সংঘর্ষের পরে ভরবেগ আমরা বের করতে পারি, সংঘর্ষের আগের গতিশক্তি পরের গতিশক্তি বের করতে পারি। সূত্রগুলো একটু লেখো। এটা টাইপ 2 এর প্রথম সূত্র, 1 নাম্বার সূত্র। সংঘর্ষের আগে ভরবেগ m1 u1, সংঘর্ষের আগে ভরবেগ m1 u1 প্লাস m2 u2 ইকুয়াল টু সংঘর্ষের পরে ভরবেগ m1 v1 প্লাস m2 v2। বুঝতে পারছি? এটা হচ্ছে শর্ত, এটা যে কোনো সৃজনশীলেই লাগবে, সুতরাং এটা লিখে রাখো। তাহলে সংঘর্ষের আগে ভরবেগ m1 u1 প্লাস m2 u2 ইকুয়াল টু সংঘর্ষের পরে ভরবেগ m1 v1 প্লাস m2 v2। কথা হচ্ছে যদি v1 এবং v2, v1 এবং v2 সংঘর্ষের পরে যদি ভিন্ন হয় তাহলে তো তাদের মান আলাদা আলাদা বের করা শিখছি আমরা, শিখছি কিনা? তার আগে একটু সূত্র লিখে নেই। যদি তারা সংঘর্ষের পর একই বেগে চলতে থাকে তাহলে 2 নম্বরে আমরা কি সূত্র অ্যাপ্লাই করি? সংঘর্ষের পর একই বেগে চলতে থাকলে m1 u1 প্লাস m2 u2 ইকুয়াল টু m1 প্লাস m2 কমন নিলে v। এই একই বেগে চলতে থাকলে এই সংঘর্ষটা সব সময় গতিশক্তি অসংরক্ষিত থাকে, অর্থাৎ এই সংরক্ষ কখনোই স্থিতিস্থাপক হতে পারে না। এটা কেমন ধরনের সংঘর্ষ হবে? অস্থিতি স্থাপক, অস্থিতি স্থাপক। কথাটা মনে রাখো, যদি সংঘর্ষের পর তারা একই বেগে চলে তাহলে ওই ধরনের সংঘর্ষ অবশ্যই অস্থিতিস্থাপক হবে, তারা কখনোই স্থিতিস্থাপক হবে না, অর্থাৎ গতিশক্তি সংরক্ষিত হবে না। 2 নাম্বার গেল। 3 নাম্বার সূত্রটা একটু পড়ি। এই যে যে গতিশক্তি, এই গতিশক্তি বের করার সূত্র পড়তে হবে হাফ m1 u1 স্কয়ার প্লাস হাফ m2 u2 স্কয়ার ইকুয়াল টু হাফ
m1 v1 স্কয়ার প্লাস হাফ m2 v2 স্কয়ার। এই হচ্ছে সংঘর্ষের আগের গতিশক্তি সমান সংঘর্ষের পরের গতিশক্তি। এটা সংরক্ষিত হলেই সংঘর্ষের স্থিতিস্থাপক হবে, না হলে সংঘর্ষ স্থিতিস্থাপক হবে না। এবার এখানে গুরুত্বপূর্ণ যে বিষয়টা আসে সেটা হচ্ছে এই v1 এবং v2 এর মান আলাদা করে বের করতে হয়। তাহলে v1 এবং v2 এর মান, এটাকে দাও 4 নাম্বার সূত্র। v1 এবং v2 এর মান বের করার সূত্রটা একটু ঝামেলা। নিচে কি থাকে? ভরগুলার যোগফল m1 প্লাস m2। ঝামেলা কিছুই না, যদি মনে রাখতে পারো তাহলে এখানে v1, এখানে m1 থেকে m2 বাদ যাবে, m1 মাইনাস m2 ইনটু u1। তাহলে আরেকটু আছে, আমি একটু দুইটা কম্পেয়ার করে দেই। এটা v2 এর সূত্র কি? m1 প্লাস m2। এটা লিখতে লিখতে অটো চলে আসবে। এখানে v2, তাহলে এখানে বাদ যাবে হচ্ছে m2 থেকে m1 বাদ যাবে। তাহলে v1 এর ক্ষেত্রে m1 থেকে m2 বাদ যায়, v2 এর ক্ষেত্রে m2 থেকে m1 বাদ যাবে। তাহলে v1 এর ক্ষেত্রে m1 বিয়োগ m2 ইনটু u1, এখানে m2 বিয়োগ m1 ইনটু u2, এরপরে চিহ্ন হবে প্লাস। এখানে v1 এর ক্ষেত্রে 2m2 u2 ডিভাইডেড বাই, তাহলে v2 এর ক্ষেত্রে 2m1 u1। এই হচ্ছে v1 এবং v2 এর সূত্র। দেখো 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 মনে থাকে কিনা। m2 মাইনাস m1 ইনটু u2 প্লাস 2m1 u1 ডিভাইডেড বাই m1 প্লাস m2, এটা হচ্ছে v2 এর সূত্র। তাহলে এই সংঘর্ষ রিলেটেড 1 2 3 4 5টা, এটা হচ্ছে 5 নাম্বার সংঘর্ষ রিলেটেড সূত্র। এই 5টা সংঘর্ষ রিলেটেড সূত্র কয়টা? 5টা। এরপরে আসো ঘর্ষণ রিলেটেড সূত্রগুলা। ঘর্ষণ রিলেটেড সূত্রগুলোর জন্য আমি একটু পাশে চলে যাব। তাহলে দেখো ঘর্ষণ রিলেটেড সূত্র। ঘর্ষণ রিলেটেড প্রথম সূত্র হচ্ছে f of s ইকুয়াল টু মিউ s ইনটু w। এখানে এখানে মিউ s হচ্ছে স্থিতি ঘর্ষণ গুণাঙ্ক বা স্থিতি ঘর্ষণ সহগ। স্থিতি ঘর্ষণ গুণাঙ্ক বা স্থিতি ঘর্ষণ সহগ। সংঘর্ষে এটা হচ্ছে ঘর্ষণ রিলেটেড সূত্রকে তাহলে আমরা কয় নম্বরে ফেলতে পারি? 3 নাম্বার। ঘর্ষণ ঘর্ষণ রিলেটেড সূত্রের এটা 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে গতি ঘর্ষণ বল, যেটা এফ কে দ্বারা প্রকাশ করে, এটা হচ্ছে মিউ কে ডব্লিউ। এই ডব্লিউ দ্বারা কি বোঝায়? ওজন বোঝায়। তো মিউ কে ইকুয়াল টু হচ্ছে গতি ঘর্ষণ গুণাঙ্ক। এরপর যেটা 3 নাম্বার যে সূত্রটা, এই সূত্রটা হচ্ছে মোট প্রদত্ত বল। এটাকে আগে বাংলায় মনে রাখো, পরে তুমি প্রতীক দ্বারা লেখো। মোট প্রযুক্ত বল, মোট প্রযুক্ত বল, এর থেকে বাদ যাবে হচ্ছে ঘর্ষণ বল। এর থেকে কি বাদ যাবে? ঘর্ষণ বল বা বাধা দানকারী ঘর্ষণ বল। এটাকে বলা হয় এইভাবে, বাধা দানকারী ঘর্ষণ বল। মোট প্রযুক্ত বল বিয়োগ বাধা দানকারী ঘর্ষণ বল সমান সমান কার্যকরী বল। সমান সমান কি? কার্যকরী বল। এটাকে এইভাবে লেখা যায়, মোট প্রযুক্ত বলকে এফ বিয়োগ বাধা দানকারী ঘর্ষণ বলকে এফ কে, বা ক্যাপিটাল লেটারের এফ কেও তুমি লিখতে পারো, এফ কে ইকুয়াল টু কার্যকরী বল এম এ। এটাকে এই সূত্রের মাধ্যমেও তুমি লিখে ফেলতে পারো। অনেকেই লেখে এফ মাইনাস এফ প্রাইম ইকুয়াল টু এম এ। এই এ হচ্ছে কার্যকরী ত্বরণ। এ হচ্ছে কার্যকরী ত্বরণ। কার্যকরী ত্বরণটা কি? যেই ত্বরণ হওয়ার কথা ছিল বাধাপ্রাপ্ত হওয়ার ফলে সেই ত্বরণটা হচ্ছে না, ত্বরণটা কিছু চেঞ্জ হয়ে যাচ্ছে, কমে যাচ্ছে। যেই ত্বরণটা কমে যে ত্বরণটা কাজ করবে সেটাকে বলা হয় কার্যকরী ত্বরণ। এরপরে সর্বশেষ টাইপ 4 নাম্বার টাইপ হচ্ছে কপি কল। তো কপি কলের ম্যাথ আমরা সাধারণত থিওরি থেকেই করব, সূত্র মনে রেখে করার কিছু নাই। তারপরেও কার্যকরী ত্বরণ এর জন্য তুমি 2টা সূত্র মনে রাখতে পারো। 1 নাম্বার বড় ভর, বড় ভর, বড় ভর বিয়োগ ছোট ভর। এই ভরগুলা যেগুলো ঝুলানো ভর থাকবে সেই ভর ডিভাইডেড বাই মোট ভর। মোট ভর ইনটু জি। অর্থাৎ কপি কলের দুই সাইডে যে ভরটা ঝুলানো অবস্থায় থাকবে এখানে শুধু সেই ভর কাজ হবে। আর মোট ভরের ক্ষেত্রে যদি উপরে বলটা থাকে সেটাও মনে করো, এই যে ধরনের একটা কপি কল থাকে না, এইদিকে একটা ঝুলানো থাকে, এইদিকে একটা ঝুলানো থাকে, এইখানে একটা বল থাকে, এইভাবেই তো কপি কলটা থাকে। তাহলে বড় ভর ছোট ভর যেটা, এটা হচ্ছে যে ঝুলানো যে বলগুলা। কারণ উপরে যদি কোনো বল, কোনো অবজেক্ট যদি থাকে তাহলে সেটা
এই নিচে যখন মোট ভর সবগুলা ভর যোগ করবো সেখানে যোগ হবে কিন্তু উপরে বিয়োগ হবে না। তো এই সমস্যাও সমাধান করা যায়। এই সমস্যা সমাধান করার মেডিসিন হচ্ছে 2 নাম্বার, এইভাবেও তুমি কার্যকরী ত্বরণে বের করতে পারো, সেটা হচ্ছে লব্ধি বল। উপরে কি থাকবে? লব্ধি বল ডিভাইডেড বাই নিচে থাকবে মোট ভর। তুমি কি জানো? এটাই, কারণ তুমি জানো F ইকুয়াল টু এম এ, F ইকুয়াল টু এম এ, অতএব A ইকুয়াল টু কত লেখা যায়? F ডিভাইডেড বাই M লেখা যায়। সুতরাং লব্ধি বল ডিভাইডেড বাই মোট ভর, কারণ এখানে বল বিভিন্ন দিকে কাজ করবে। এই হচ্ছে এই চ্যাপ্টারের সূত্রগুলা, একটু ভালো করে লেখা নাও, এর বাইরে এই চ্যাপ্টারে আর কোনো সূত্র নাই। এই মনে করো যে এই চ্যাপ্টারের সামারি। কথা কি বোঝানো গেল? তাহলে কি কি পাইছো? নিউটনের সেকেন্ড ল থেকে পাইছো F ইকুয়াল টু এম এ, সংঘর্ষ, স্থিতিস্থাপক, অস্থিতিস্থাপক, এবং এই যে এইগুলা দ্বারাই ম্যাথ সব থেকে বেশি হয়, এইটা এবং ঘর্ষণ বল দ্বারা। কপিকল থেকেও ম্যাথ হয়, এটা আবার ভাইবো না কপিকল থেকে ম্যাথ হয় না, কপিকল থেকেও ম্যাথ হয়, কিন্তু সংঘর্ষ দিয়ে যদি মনে করো 40% হয়, ঘর্ষণ দিয়ে মনে করো যে সংঘর্ষ দিয়ে ধরো 50% ম্যাথ হয়, ঘর্ষণ দিয়ে মনে করো যে তোমার 30% ম্যাথ হয়, আর 20% ম্যাথ আসে কপিকল, 20 থেকে 10% ম্যাথ আসে কপিকল দিয়ে। সো এটা ডিভাইডেশন করা খুব ঝামেলা, কারণ তোমার ক্ষেত্রে তোমার স্কুলে বা তোমার সময় বোর্ডে কোনটা আসবে ফিজিক্সে এটা তো বলা একটু মুশকিল। এটা তোমাদের টেস্ট পরীক্ষা হয়ে যাওয়ার পরে বলা যাবে, তাও কিছুটা, পুরোটা বলা যাবে না। সো চলো আমরা মোটামুটি সৃজনশীলে ঢুকি। এটা যদি তোলা হয়ে থাকে, এখন আমরা সৃজনশীল করব। ফার্স্ট সৃজনশীল আরসিসি, রাজশাহী ক্যাডেট কলেজ 25। খুবই ছোট্ট একটা উদ্দীপক। দুইটা ভিন্ন বস্তু, একটার ভর দেওয়া আছে 100 কেজি, আরেকটার ভর দেওয়া আছে 10 কেজি, দুইটা বিপরীত দিকে গতিশীল। বেগও দেওয়া আছে। 100 কেজি ভর যার, তার বেগ হচ্ছে 50 মিটার পার সেকেন্ড, আর 10 কেজি ভর যার, তার বেগ হচ্ছে 20 মিটার পার সেকেন্ড। ছোট্ট একটা কথা বলে দিছে, সংঘর্ষের পর একত্রে চলতে থাকে। তাহলে সংঘর্ষের পর মিলিত বেগকে আমরা কি ধরে নেই? ভি ধরে নেই। গ নম্বরে বলছে মিলিত বেগ বের করতে বলছে, আর ঘ নম্বরে বলছে সংঘর্ষের পর কোনটি বেশি ক্ষতিগ্রস্ত হবে, আর লাস্ট আমরা একটু করব সেটা হচ্ছে সংঘর্ষটি স্থিতিস্থাপক হবে কিনা। তার মানে একটা থেকে মোট 3টা অ্যান্সার বের করব। এখন কথা হচ্ছে মিলিত বেগ যেহেতু বের করতে বলছে, এখন দুইটা গাড়ি বিপরীত দিক থেকে আসতেছে, গাড়ি হতে পারে, বস্তু হতে পারে, যাই হতে পারে। দুইটা যেহেতু পরস্পর বিপরীত, তাহলে যে কোনো একটার বেগকে কি আমার মাইনাস ধরে নিতে হবে। সো আমি ছোটটাকে মাইনাস ধরে নিলাম। তাহলে মিলিত বেগ তার মানে সংঘর্ষের পর গাড়ি দুইটি একই বেগে যায়। তাহলে তুমি সূত্র কি জানো? গ নম্বরের জন্য সূত্র কি জানো? সংঘর্ষের আগে ভরবেগ m1 u1 প্লাস m2 u2 ইকুয়াল টু m1 প্লাস m2। মিলিত বেগ যদি ভি ধরো তাহলে ভি কে কমন নিয়ে নাও। অতএব তুমি এখন ভি ইকুয়াল টু বের করতে পারো। ভি ইকুয়াল টু কত হবে? m1 u1 প্লাস m2 u2 ডিভাইডেড বাই m1 প্লাস m2 ইকুয়াল টু, এখানে দেখো তো তুমি জানো না u1 ইকুয়াল টু কত? 50 মিটার পার সেকেন্ড ধরে নিছি আমরা। তাহলে u1 যদি 50 হয়, তাহলে m1 কার? 100 কেজির জন্য। তাহলে u2 ইকুয়াল টু কত? বিপরীত দিকে এটাকে -20 মিটার পার সেকেন্ড ধরে নিছি। তাহলে m2 ইকুয়াল টু কত হওয়া উচিত? 10 কেজি। মিলিত বেগ v ইকুয়াল টু হোয়াট? এটা একটু তুলে নিও। এখানে সরাসরি মান বসাইলে অ্যান্সার আসার কথা। m1 100 ইনটু u1 50 প্লাস m2 10 ইনটু u2 -20 ডিভাইডেড বাই 100 প্লাস হচ্ছে 10। সরাসরি ক্যালকুলেটর করবা, সরাসরি অ্যান্সার চলে আসবে 43.636। 43.636। তো 36 না নিয়ে আমরা 43.4 মিটার পার সেকেন্ড নিয়ে নিলাম। এই হচ্ছে সংঘর্ষের পরে গাড়ি দুইটা যদি একই বেগে চলে, ভি এর মান বের করে ফেললাম 43.64 মিটার পার সেকেন্ড। এটা একটু লিখে রাখলাম, পরের ম্যাথে কাজে লাগবে। এবার বলছে সংঘর্ষের পর কোনটি বেশি ক্ষতিগ্রস্ত হবে। কাজ করা যায় দুই ভাবে। একটা হচ্ছে গাড়িটির মিলিত বেগ বের করছি, তাই না? তাহলে এক নাম্বার কাজ হচ্ছে এই যে কোনটি বেশি ক্ষতিগ্রস্ত হবে তার জন্য বেগের পরিবর্তন বের করে কাজটা করা যায়। আরেকটা হচ্ছে গতিশক্তির পরিবর্তন দিয়ে কাজটা করা যায়। কিন্তু পাঞ্জেরি বলো, লেকচার বলো, সব জায়গায় বেগের পরিবর্তন দিয়ে কাজটা করছে, কারণ বেগের পরিবর্তনে যার বেগের পরিবর্তন বেশি তার গতিশক্তির পরিবর্তনটাও তো বেশি। সুতরাং মেইন অ্যান্সারটা অ্যাকচুয়ালি বেগের পরিবর্তন থেকে চলে আসে। বেগের পরিবর্তন কিভাবে? ঘ নাম্বার। তুমি প্রথম গাড়িটার
সংঘর্ষের পরের বেগ v1 বের করবা এবং দ্বিতীয় গাড়িটা সংঘর্ষের পরের বেগ v2 বের করবা, পরে ডেল্টা ভি বের করবা। ডেল্টা ভি মানে কি, v1 থেকে u1 বাদ দিয়ে দিবা, আর এখানে ডেল্টা ভি মানে কি, v2 থেকে u2 বাদ দিয়ে দিবা। যার বেগ বেশি পরিবর্তন হবে তার ক্ষতি বেশি হবে। আচ্ছা, বেগের পরিবর্তন যদি পাও তাহলে গতিশক্তির পরিবর্তন বের করা কি তোমার জন্য একদম এম, এই যে ডেল্টা ভি স্কয়ার, কারণ বেগের পরিবর্তন স্কয়ার দিয়ে দিলেই তো গতিশক্তির পরিবর্তন পেয়ে যাও। তাহলে আমরা কাজটা কি করব, বেগের পরিবর্তন দিয়ে করব। এখন মজার বিষয় হচ্ছে এই ম্যাথটা তোমার জন্য অনেক সহজ হয়ে যায়, কারণ এখানে দেখো তো সংঘর্ষের পর একত্রে চলতে থাকে, অর্থাৎ v1 এবং v2 এর মান সেম, v1 এবং v2 সেম। কারণ কি, সংঘর্ষের পর একই বেগে চলতে থাকে এবং সেই মানটা কত, 43.64 মিটার পার সেকেন্ড। কথা কি বোঝানো গেল? তাহলে দেখো প্রথম গাড়িটির বেগের পরিবর্তন যদি বের করো তুমি, মুসার জিনিস কই, প্রথম গাড়িটার বেগের পরিবর্তন বের করে ফেলো। প্রথম গাড়িটার বেগের পরিবর্তন বের করে ফেলো। তাহলে ঘ নাম্বারে বলবা গ হতে সংঘর্ষের পর মিলিত বেগ সমান ভি। অতএব প্রথম বস্তুর বেগের পরিবর্তন আমি যখন শুধু পরিবর্তন নিব, পরিবর্তন সাধারণত কি করে, দ্বিতীয়টা থেকে প্রথমটা বাদ দিয়ে দেয়। তাহলে প্রথম বস্তুর বেগের পরিবর্তন হচ্ছে, দ্বিতীয় বেগ হচ্ছে 43.64 বিয়োগ প্রথম বেগ ছিল 50 ইকুয়াল টু তাহলে এখানে কত আসতেছে, এখানে আসতেছে হচ্ছে 43.64 বিয়োগ হচ্ছে 50 ইকুয়াল টু 6.36 মাইনাস 6.36। এই যে মাইনাস, এই মাইনাসটা দ্বারা কি দিক বোঝানো হইতেছে, কি দিক বোঝানো হইতেছে, অর্থাৎ গাড়িটা তো 50 মিটার পার সেকেন্ড বেগে যাচ্ছিল, গাড়ি বা বস্তু 10 কেজি ভরের দিকে যাচ্ছিল, কিন্তু সংঘর্ষ হওয়ার ফলে তার বেগ একটু কমে গেছে, সে 50-এ যাচ্ছিল, এখন তার বেগ হয়ে গেছে 43। তার মানে কি, বেগ একটু হ্রাস পাইছে, অর্থাৎ বেগের পরিবর্তন কিন্তু খুব সামান্য। আগে ছিল 50, এখন হচ্ছে 43, বেগের পরিবর্তন খুবই সামান্য, যেদিকে যাচ্ছিল তার বিপরীত দিকে হ্রাস পাইছে। এখন আমার বের করতে হবে দ্বিতীয় বস্তুর বেগের পরিবর্তন ইকুয়াল টু, তাহলে পরবর্তী বেগ কত, 43.64 বিয়োগ আগের বেগটা কত, দেখো তো -20 না, -20, তাহলে মাইনাসে মাইনাসে এটা কত হয়ে যাবে, প্লাস হয়ে যাবে না? তাহলে 43.64 প্লাস হচ্ছে 20, এটাকে কি লেখা যায়, 63.64 মিটার পার সেকেন্ড, 53.64 মিটার পার সেকেন্ড। এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিবা। কথা কি বোঝানো গেল? তাইলে দেখো দ্বিতীয় গাড়িটার বেগের পরিবর্তন কি অনেক বেশি হইলো না, 63.64 মিটার পার সেকেন্ড হয়েছে। কিভাবে 63.64? তা আবার দেখো, অর্থাৎ দ্বিতীয় গাড়িটি বা বস্তুটি 100 কেজি ভরের বস্তুর দিকে আসতেছিল, দ্বিতীয় বস্তুটি 100 কেজি ভরের বস্তুর দিকে আসতেছিল কত বেগে, 20 মিটার পার সেকেন্ড বেগে। এখন সে বিপরীত দিকে চলে যাবে, বিপরীত দিকে কত বেগে যাবে, 43.64 মিটার পার সেকেন্ড বেগে যাবে, অর্থাৎ 20 মিটার পার সেকেন্ড বেগ পরিবর্তন হয়ে বিপরীত দিকে আরো নতুন করে 43 মিটার পার সেকেন্ড বেগ পাবে। এই দিকে আসতেছিল 20 মিটার পার সেকেন্ড বেগে, যেটাকে আমরা ঋণাত্মক ধরছিলাম, এটা পরিবর্তন হবে, পরিবর্তন হয়ে বিপরীত দিকে নতুন একটা বেগ পাবে, সেটা হচ্ছে 43.64 মিটার পার সেকেন্ড। অর্থাৎ তার টোটাল বেগের পরিবর্তন হবে 63.64 মিটার পার সেকেন্ড। তাহলে যার বেগের পরিবর্তন বেশি তার ক্ষতিটাও কি বেশি না? তাহলে লিখবা, যেহেতু দ্বিতীয় গাড়ির বেগের পরিবর্তন বেশি সুতরাং তার ক্ষতির পরিমাণটাও বেশি। অতএব 10 কেজি ভরের বস্তুর বেগের পরিবর্তন বেশি, অতএব ক্ষতি বেশি। এখন সব থেকে স্ট্যান্ডার্ড কোনটা হয় সেটা বলবো। সব থেকে স্ট্যান্ডার্ড হয় যদি আরেকটু ধাপ করো, আরেকটা ধাপ কি করবা, গতিশক্তিটা বের করে দিবা। তাহলে গতিশক্তি কিভাবে বের করে দেখো, গতিশক্তির পরিবর্তন, প্রথম যে গাড়িটাই ধরো এর গতিশক্তির পরিবর্তন ডেল্টা ই কে ইকুয়াল টু হাফ ইনটু m1 ইনটু তার বেগের পরিবর্তন আছে না, তার বেগের পরিবর্তন কত, ডেল্টা ভি। এই হচ্ছে সূত্র। তাহলে তুমি হাফ বসাও, m1 এর মান বসাও, ইনটু
ডেল্টা, আচ্ছা এটা তো স্কয়ার হবে, তাহলে এখানে হবে কত 6.36 এর উপর হোল স্কয়ার, এটাই এত হচ্ছে জুল। আর দ্বিতীয় গাড়িটার বেগের গতিশক্তির পরিবর্তন হচ্ছে হাফ ইন্টু m2 ইন্টু ডেল্টা ভি ইকুয়াল টু হাফ ইন্টু তার বেগ হচ্ছে ভর হচ্ছে 10 ইন্টু তার বেগের পরিবর্তন কত হয়েছে 63.64, তার বেগের পরিবর্তন হয়েছে 63.64 স্কয়ার। এবার দেখো তো তুমি ক্যালকুলেশন করে দেখো কোনটার গতিশক্তি বেশি পরিবর্তন হয়েছে, এটা হচ্ছে প্রথম গাড়ির, এটা হচ্ছে দ্বিতীয় গাড়ির, অথবা বস্তু একই কথা, আমরা গাড়ি বলতে বলতে শুধু গাড়ি চলে আসতেছে মুখে। তাহলে এই পর্যন্ত করে তুমি অ্যান্সার দিতে পারো, কিন্তু তুমি যদি শুধুমাত্র বেগের পরিবর্তন দিয়ে অ্যান্সার করো তাহলে অবশ্যই তুমি ফুল মার্কস পাবা, একদম পরিপূর্ণ নাম্বার পাবা, কেউ কাটবে না। কথা কি বোঝানো গেল? তাহলে দুইটা কাজ শেষ হয়ে গেল। এখন আমরা একটু এক্সট্রা দেখতে চাই, সেটা হচ্ছে সংঘর্ষটি স্থিতিস্থাপক হবে কিনা। তাহলে সংঘর্ষ স্থিতিস্থাপক হয়েছে কিনা এটা কার উপর নির্ভর করে? গতিশক্তির উপর নির্ভর করে। তাহলে তুমি শুধু সংঘর্ষের আগের গতিশক্তি এবং সংঘর্ষের পরের গতিশক্তি যদি বের করে দাও তাইলেই তুমি বলতে পারবা সংঘর্ষ স্থিতিস্থাপক হয়েছে কি হয় নাই। কিন্তু তোমাদের ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখবা ভরবেগটাও বের করে দেখায়, যে ভরবেগ সংঘর্ষের আগে ভরবেগ এবং পরে ভরবেগ বের করবে, সংঘর্ষের আগের গতিশক্তি পরের গতিশক্তি বের করবে। আমি শুধু গতিশক্তিটা বের করি। তাহলে সংঘর্ষের আগে গতিশক্তি, আগে গতিশক্তি, সংঘর্ষের আগের গতিশক্তি কত? হাফ m1 u1 স্কয়ার প্লাস হাফ m2 u2 স্কয়ার ইকুয়াল টু হাফ কমন নাও, কমন নেওয়ার কিছুই নাই, হাফ m1 হচ্ছে 100 ইন্টু u1 হচ্ছে 50 স্কয়ার প্লাস হাফ ইন্টু m2 হচ্ছে কত? m2 হচ্ছে 10 ইন্টু u2 হচ্ছে -20 স্কয়ার, এখানে মাইনাস দিলেও যা না দিলেও তা, কারণ স্কয়ার। এবার দেখো গতিশক্তির একক হচ্ছে জুল, এটাকে কাজ করবে, এটা হচ্ছে আগে গতিশক্তি। এবার আসো পরে গতিশক্তিটা বের করি। পরে গতিশক্তি, পরে গতিশক্তিটা হাফ m1, যেহেতু একই বেগে গেছে সুতরাং এখানে v1 v2 দেওয়ার কোনো দরকার নাই, ইকুয়াল টু হাফ। তাহলে m1 হচ্ছে 100 ইন্টু পরের বেগ কত ছিল 43.64 স্কয়ার প্লাস হাফ m2, m2 কত পাইছি, m2 কত 10 ইন্টু 43.64 স্কয়ার, কারণ সংঘর্ষের পর তারা একই বেগে চলে। এবার আসো আমরা গতিশক্তি দেখি কোনটার কম কোনটার বেশি কোনটার কি ঘটনা। তাইলে হাফ হাফ দ্বারা কাটো, একটু কাইটা ছোট করে নাও, এটা দ্বারা কাটলে এখানে হয় 50, এটা দ্বারা কাটলে এখানে হয় 5, এখানে হয় 50, এখানে হয় 5 ইকুয়াল টু, একটু ক্যালকুলেশন করে দেই। তাহলে এখানে কি, এখানে হচ্ছে 50 স্কয়ার স্কয়ার ইন্টু 50, 50 স্কয়ার ইন্টু 50, এর সাথে যোগ হবে হচ্ছে 20 স্কয়ার ইন্টু 5, 5 ইন্টু 20 স্কয়ার ইকুয়াল টু 12700, 12700 জুল, 12,000 জুল। এরপরে দেখো পরে হচ্ছে 50 গুণন 43.64 এর উপর স্কয়ার যোগ হচ্ছে 5 গুণ 43.46 এর উপর স্কয়ার। তাহলে অনেক বেশি, অনেক অনেক, কত 104,744.728 জুল। দেখো গতিশক্তি সংরক্ষিত হয় নাই, এখানে গতিশক্তি একটা, এখানে গতিশক্তি ভিন্ন। তাহলে সংঘর্ষের আগের গতিশক্তি এবং সংঘর্ষের পরের গতিশক্তি মিলে নাই, এই জন্য এই সংঘর্ষটা স্থিতিস্থাপক সংঘর্ষ হবে না। সো নেক্সট সিকিউ এ যাওয়া যাক, চলো নেক্সট কোশ্চেনে যাই। সেকেন্ড সৃজনশীল, এটা আলামিন একাডেমি 2023 এর কোশ্চেনটা আমার ভালো লাগছে তাই তুললাম। 100 কেজি ও 1200 কেজি ভরের এ ও বি বাস দুইটি 30 মিটার ও 25 মিটার পার সেকেন্ড বেগে একই দিকে গতিশীল, দুইটা কিন্তু একই দিকে যাচ্ছে। তাদের মধ্যে কুয়াশার কারণে সংঘর্ষ হয়, কুয়াশা কথাটা এখানে লেখে নাই, সংঘর্ষের পরে বি বাসের বেগ দেওয়া আছে, সংঘর্ষের পরের বেগ দেওয়া আছে কিন্তু বি বাসের
গ নাম্বার প্রশ্ন বলছে সংঘর্ষের পরে এ বাসের বেগ নির্ণয় করতে বলছে, বি এর বেগ তো দেওয়াই আছে। ঘ নাম্বার হচ্ছে সংঘর্ষের সময় যত কম হবে বলের মান তত বেশি হবে, গাণিতিক ব্যাখ্যা করো। এটা একটু ডিফারেন্ট, এটা 2025-এ কোনো টেস্টে আসে নাই, তোমাদের আসতে পারে, 26-এর জন্য আসতে পারে। সংঘর্ষের পরে মিলিত বেগ বের করার জন্য আগে একটু দেখো, এই হচ্ছে একটা রাস্তা, এই হচ্ছে একটা রাস্তা, এইদিকে দুইটা বাস যাচ্ছে, এই হচ্ছে একটা বাস এ বাস, এই যে এ বাস, আর এই হচ্ছে আরেকটা বাস, এটা হচ্ছে বি বাস। ভালো কথা, এ বাস যাচ্ছে হচ্ছে 30 মিটার পার সেকেন্ড বেগে, আর বি বাস যাচ্ছে হচ্ছে 25 মিটার পার সেকেন্ড বেগে। যেহেতু একই দিকে যাচ্ছে সুতরাং তাদের কোনো বেগের মান ঋণাত্মক ধরা যাবে না, যেহেতু বেগ একই, তাদের বেগের মান কি ধরা যাবে না, ঋণাত্মক ধরা যাবে না। ওকে ফাইন। এখন সংঘর্ষের পরে এ বাসের বেগ কত হবে নির্ণয় করো। যেহেতু এ বাসের বেগ 30 মিটার, বি বাসের বেগ 25 মিটার, পিছনেরটার বেগ বেশি, সামনেরটার বেগ কম, সুতরাং তাদের মধ্যে একটা সংঘর্ষ হবে, এটাই স্বাভাবিক যদি তারা ব্রেক ট্রেক না করে। ওকে, এখন সংঘর্ষের পরে তোমাকে বের করতে বলছে এ বাসের বেগ, অর্থাৎ এই যে এটার বেগ u1 দেওয়া আছে, এখানে ভরও দেওয়া আছে, এ বাসের ভর m1 হচ্ছে 1000 কেজি, আর এটাকে ধরো u1, এটার ভর m2 ইকুয়াল টু তোমাকে দেওয়া আছে হচ্ছে 1200 কেজি, আর এটাকে ধরো u2 সমান 2500 মিটার, 25 মিটার পার সেকেন্ড, সব দেওয়া আছে। সংঘর্ষের পর এই যে কথাটা গুরুত্বপূর্ণ, সংঘর্ষের পর বি বাসের বেগ 5 মিটার পার সেকেন্ড, এই কথাটা বেশ গুরুত্বপূর্ণ। তাহলে আসো আমরা জানি কি সংঘর্ষের আগে এবং পরের ভরবেগের সূত্র কি জানি। গ নম্বরের জন্য আমরা জানি m1 u1 প্লাস m2 u2 ইকুয়াল টু m1 v1 প্লাস m2 v2। বি এর জন্য সবকিছু আমরা ভি ধরে নিছি, তাহলে বি বাসের সংঘর্ষের পরের বেগ v2 ইকুয়াল টু 5 মিটার পার সেকেন্ড দেওয়া আছে। তোমরা ভি এ ইউ এ এম এ ইউ এ এম বি ইউ বি এম এ ভি এ এম বি ভি বি এইভাবেও ধরতে পারো, ওয়ান ধরে করলেই ভালো। তাহলে দেখো v2 দেওয়া আছে, কারণ বি বাসের বেগ সংঘর্ষের পরে বি বাসের বেগ, বি বাসের ভরকে m2 ধরছি, আদি বেগকে u2 ধরছি, তাহলে শেষ বেগকে ধরলাম v2। আমার কাছে চাইছে অ্যাকচুয়ালি v1, এই যে এটার শেষ বেগকে v1 ইকুয়াল টু হোয়াট, এটাই আমার কাছে চাইছে। তো সব আমি চিত্রের মধ্যে দিলাম, তোমরা সিরিয়াল বাই দেওয়া আছে, এক সিরিয়ালে লিখে ফেলবা। v1 যদি আমার কাছে চাই তাহলে m2 v2 বাম সাইড আসলে মাইনাস হবে, তাহলে আমি কি লিখতে পারি m1 v1 ইকুয়াল টু m1 u1 প্লাস m2 u2 মাইনাস m2 v2। এটা বাম সাইডে এসে মাইনাস হয়েছে এবং একই সাথে সম্পূর্ণটা ডান সাইডে পাঠাই দিয়েছে। এতবা v1 ইকুয়াল টু m1 u1 প্লাস m2 u2 মাইনাস m2 v2 ডিভাইডেড বাই m1। এই তো সমীকরণ সাজানো শেষ, এখন শুধু মান বসাইলেই কাজ শেষ। m1 হচ্ছে 1000 ইন্টু u1 এর মান হচ্ছে 30 প্লাস m2 হচ্ছে 1200 ইন্টু u2 এর মান হচ্ছে কত 25, এখানে তো মাইনাস বলে কোনো কথা নাই, মাইনাস m2 হচ্ছে 1200 ইন্টু v2 এর মান দেওয়া আছে 5 মিটার পার সেকেন্ড। ফাইন, নিচে হচ্ছে m1 কত 1000। এটা সম্পূর্ণটা যদি ক্যালকুলেটরে তুলো তাহলে তুমি যে অ্যানসারটা পাবা সেটা পাবা হচ্ছে 54 মিটার পার সেকেন্ড, 54 মিটার পার সেকেন্ড, 54 মিটার পার সেকেন্ড, এইটা পাবা তুমি অ্যানসার। গ নাম্বারের ম্যাথ এটুকু, ঠিক আছে। আলোচনা করতে হবে ঘ নাম্বার, এই যে উপরে সংঘর্ষের সময় যত কম হবে বলের মান তত বেশি হবে, গাণিতিক ভাবে ব্যাখ্যা করো। এখানে সময় দেওয়া নাই, এখানে সময় দেওয়া নাই, এই জন্য ধৈর্য নিব হচ্ছে সময়, ধরি সময় একবার 5 সেকেন্ড এবং আরেকবার সময় ধরে নিলাম 2 সেকেন্ড, এই বলের মানটা সময়টা ধরে নিতে হবে। এখন এখানে কথা হচ্ছে এখানে বাস আছে দুইটা, একটা এ বাস এবং একটা বি বাস। আমাকে শুধু গাণিতিক ভাবে ব্যাখ্যা করতে বলছে যে সংঘর্ষের সময় যত কম হবে বলের মান তত বেশি হবে, এটা গাণিতিক ব্যাখ্যা করতে বলছে উদ্দীপকের আলোকে। সুতরাং তুমি এ কে নিয়ে ধরলেও পারো, বি কে ধরলেও পারো। এখন বলের মানের সূত্র কি বলো? বলের মান বের করার সূত্র, বল F ইকুয়াল টু এম এ,
এখানে কিন্তু কারো ত্বরণ বা এ দেওয়া নাই, তাহলে আমি কি সূত্র ব্যবহার করব, F ইকুয়াল টু এম ইন্টু ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই টি। এই যে টি এর মান 5 সেকেন্ড ধরে নিছি। এবার আমি কোন বস্তুর জন্য বের করব, এর জন্য বের করব না বি এর জন্য বের করব? দুইটার ক্ষেত্রেই আমি ভি এর মানও জানি, ইউ এর মানও জানি। এর জন্য আমি আদি বেগ জানি, শেষ বেগ জানি। বি বস্তুর, বি যে বাসটা, বি এর জন্য আমি আদি বেগ শেষ বেগ জানি। তো আমরা ধরে নিলাম এ বস্তুর জন্য, এ গাড়ির জন্য বা এ বাসের জন্য, এ বাসের জন্য ধরে নিলাম 5 সেকেন্ড যাবত সংঘর্ষটা হয়েছে। তাহলে সময় কত? 5 সেকেন্ড। সময় কত? 5 সেকেন্ড। এ বাসের ভর কত তুমি জানো? এ বাসের ভর তুমি জানো হচ্ছে 1000 ইনটু এ বাসের শেষ বেগটা তুমি কত বের করলা? 54 মাইনাস এ বাসের আদি বেগটা জানো কত ছিল? 30 ডিভাইডেড বাই সময়কে তুমি কত ধরে নিছো? 5 সেকেন্ড। এটাকে ক্যালকুলেশন করো, এটাকে ক্যালকুলেশন করলে দেখো কি আসে। 54 54 থেকে মাইনাস করব হচ্ছে 30, তাকে 24 থাকে, একে আবার ভাগ করব হচ্ছে 5 দ্বারা ইনটু, তোমরা একেবারে সরাসরি ক্যালকুলেশন করে দিবা, 4800 নিউটন। বলের একক কি? নিউটন। এ বাসের জন্য আমি ধরে নিছিলাম যে 5 সেকেন্ড যাবত সংঘর্ষটা হয়েছে। এখন আমি ধরি সময় হচ্ছে 2 সেকেন্ড, সংঘর্ষটা 2 সেকেন্ড যাবত হয়েছে। সময় সমান সমান 2 সেকেন্ড। সময় যদি 2 সেকেন্ড হয় তাহলে এখন বলের মান F ইকুয়াল টু এম এর মান তো 1000ই থাকবে ইনটু শেষ বেগ হচ্ছে 54 বিয়োগ আদি বেগ 30, কিন্তু নিচে ভাগ হবে কত? 2। নিচে ভাগ হবে 2। তাহলে 1000 গুণ 54 থেকে 30 গেলে 24, 24 কে 2 দ্বারা ভাগ করলে 12, তাহলে হবে 12000 ইকুয়াল টু 12000 এত নিউটন, 12000 নিউটন। তাহলে দেখো সময় কমে গেল বলে বলের মানও কমে গেল। আগে বলের মান ছিল 4800 নিউটন, এখন বলের মান 12000 নিউটন। বুঝতে পারছো? তাহলে সংঘর্ষ যত কম সময় ধরে হবে বলের মান তত কমে যাবে, আর সংঘর্ষ যত বেশি সময় ধরে হবে বলের মান তত বাড়বে। এটা একটা ব্যতিক্রম ম্যাথ ছিল। তো নেক্সট, নেক্সটে যাওয়ার আগে একটা কথা আবার একটু ক্লিয়ার করে দেই, সেটা হচ্ছে আমি বলার ভুলে বারবার বলতেছি, দেখো সময় বাড়ার সাথে সাথে বলের পরিমাণ হ্রাস পায় না, বৃদ্ধি পায়। আমি মুখের জড়তার কারণে বারবার বলতেছি বল হ্রাস পায়, বল হ্রাস পায়। তাহলে দেখো সময়, এই যে এখানে 5 দ্বারা ভাগ করছি তখন বল পাইছি হচ্ছে 4800 নিউটন, আর এখানে পাইছি 12000 নিউটন। তাহলে সময় যদি হ্রাস পায়, সময় সংঘর্ষ যত অল্প সময় হবে বলের পরিবর্তন তত বেশি হবে, অর্থাৎ সময় হ্রাস পেলে বল বৃদ্ধি পায়। এটুকুই, ঠিক আছে? তো নেক্সট, এবার নেক্সট শেষ হয়েও যার হইল না শেষ। দেখো এই কোশ্চেনটা মুইছা দেও, আবার একটু আশা লাগলো। সেটা হচ্ছে এই কোশ্চেন থেকে আমি হচ্ছে বেগ বের করছি, v1 এর বেগ বের হয়েছে 54 মিটার পার সেকেন্ড, v2 এর বেগ হয়েছে 5 মিটার পার সেকেন্ড, এবং এটাও বের করছি সংঘর্ষটি স্থিতিস্থাপক হবে কিনা। সংঘর্ষ স্থিতিস্থাপক না। এখন তুমি জানো সংঘর্ষের পর যদি ভিন্ন ভিন্ন বেগে চলে, অর্থাৎ v1 এবং v2 যদি ভিন্ন হয় তাহলে সংঘর্ষটি স্থিতিস্থাপক হয়। এখানে সংঘর্ষ স্থিতিস্থাপক হলো না কেন? 1 নম্বর কোশ্চেন। 2 নম্বর কোশ্চেন হচ্ছে তুমি বলতে পারো বেগের মান v1 ইকুয়াল টু m1 মাইনাস m2 ইনটু u1 প্লাস 2m2 u2 ডিভাইডেড বাই m1 প্লাস m2। এই সূত্র দ্বারা আমি বের করলাম না কেন? তাহলে v2 ইকুয়াল টু কত হবে? m2 মাইনাস m1 ইনটু u2 প্লাস 2m1 u1 ডিভাইডেড বাই m1 প্লাস m2। কোশ্চেন থেকে গেল না যে কেন এই সূত্র দ্বারা বের করলাম না, আমরা কি দ্বারা বের করলাম? v1 ইকুয়াল টু কি দ্বারা বের করলাম? m1 u1 প্লাস m2 u2 মাইনাস m2 v2 ডিভাইডেড বাই হচ্ছে m। এই সূত্রের মাধ্যমে বের করছি। এই সূত্রের মাধ্যমে 54.5 মিটার পার সেকেন্ড পাইছি। এখন এই সূত্রের মাধ্যমে বের করলে কি অ্যান্সার হবে না? উত্তর হচ্ছে না, অ্যান্সার হবে না। কেন অ্যান্সার হবে না?
এইখানে ভি1 এবং ভি2 কখন বের হইতো? যখন সংঘর্ষটি স্থিতিস্থাপক হইতো। এখন দেখো এটা যাইতেছে 30 মিটার পার সেকেন্ড বেগে এবং এটা যাইতেছে 25 মিটার পার সেকেন্ড বেগে, একই দিকে যাচ্ছে। তো সংঘর্ষটি যদি স্থিতিস্থাপক হইতো এর বেগ কিছুটা কমতো, এর বেগ মনে করো 30 থেকে কিছুটা কমতো এবং এর বেগ 25 থেকে কিছুটা বাড়তো। কিন্তু এখানে 5 এবং 54 এত বেশি পার্থক্য হইতো না। তার মানে এখানে 5 মিটার পার সেকেন্ড বেগটা যে দেয়া আছে, এই বেগটা কিন্তু স্থিতিস্থাপক সংঘর্ষের ক্ষেত্রে হয় নাই। এই বেগটা এলোমেলো একটা বেগ দেওয়া আছে, যে যদি দ্বিতীয় বাসটার বেগ 5 মিটার পার সেকেন্ড হয় তাহলে প্রথম বাসটার বেগ কত? 54 মিটার পার সেকেন্ড। অর্থাৎ এখানে এই ভি2 এর মান 5 বসিয়ে তোমাকে ভি1 এর মান বের করতে হবে। তা না হলে এইখানে যদি তুমি মান বসাও, এই মান বের করার জন্য তো এখানে তো ভি2 লাগে না, আর এখানে ভি2 এর মান বের করার জন্য ভি1 লাগে না। এর জন্য এই সূত্র দ্বারা এই ম্যাথের মান বের করা যাবে না, এটা দ্বারাই বের করতে হবে। কারণ কি, এই ভি2 কে কাজে লাগাতে হবে। ভি2 যখন 5 মিটার পার সেকেন্ড তখন ভি1 কত, এর জন্য আমরা এই সূত্র দ্বারা করছি। তুমি যদি এটা দ্বারা করো, এটা দ্বারা আমি করে দেখাচ্ছি, তাহলে এখানে অ্যান্সার আসবে হচ্ছে 24.51 মিটার পার সেকেন্ড। তাহলে কি এই যে 30 মিটার পার সেকেন্ড, যে তার বেগ কিন্তু কমে গেছে, তার বেগ কমে কত হয়েছে? 24.5 মিটার পার সেকেন্ড হয়েছে। আর ভি2 যেটা, এই ভি2 এর মানটা আসবে হচ্ছে 29.5 মিটার পার সেকেন্ড। এটা যদি হইতো তাহলে আবার সংঘর্ষের আগের গতিশক্তি পরের গতিশক্তি মিলাই দেখো, তাহলে সংঘর্ষ স্থিতিস্থাপক হইতো। সংঘর্ষ স্থিতিস্থাপক হতো যদি তুমি ভি1 কে ধরতো 24.5 মিটার সেকেন্ড এবং ভি2 কে ধরতো 29.5 মিটার পার সেকেন্ড যদি ধরতা, তাহলে সংঘর্ষ স্থিতিস্থাপক হইতো। কিন্তু এখানে ভি1 এবং ভি2 ভিন্ন হওয়া সত্ত্বেও, মানে সংঘর্ষের পরে দুইটা ভিন্ন বেগে চলা সত্ত্বেও সংঘর্ষ স্থিতিস্থাপক হলো না, কারণ স্থিতিস্থাপক হওয়ার জন্য ভি1 এবং ভি2 এর মান এইটা হওয়া প্রয়োজন ছিল। কথা কি বুঝাইতে পারছি? এইবার শেষ হইলো। চলো একটা ম্যাথ করি। এই ধরনের একটা ম্যাথ খুঁজতেছিলাম কিন্তু মন মতো পাচ্ছিলাম না, সো নিজে থেকে ছোট করে একটু লিখলাম। দেখো, রাফি এবং নাইম একটি নৌকার দুই দিক থেকে 10 মিটার পার সেকেন্ড বেগে ও 6 মিটার পার সেকেন্ড বেগে লাফালো। দুই দিক থেকে মানে কি, একটা নৌকার বিপরীত দিকে, একজন লাফ দিছে নৌকা থেকে পশ্চিম দিকে, আরেকজন ধরো পূর্ব দিকে, অর্থাৎ একজন যেদিকে লাফ দিছে আরেকজন তার বিপরীত দিকে লাফ দিছে। তাদের ভর দেওয়া আছে 60 কেজি এবং 80 কেজি হলে নৌকা কোন দিকে যাবে? দেখো, 60 কেজি এবং 80 কেজি, অর্থাৎ যার ভর একটু কম সে একটু লাফ দিছে বেশি স্পিডে, আর যে একটু মোটা 80 কেজি, এই মোটু লাফ দিছে হচ্ছে 6 মিটার পার সেকেন্ড বেগে। কথা হচ্ছে নৌকা কোন দিকে যাবে? নৌকা তো আঁকতে পারি না, এই দেখো ছোট্ট করে একটা নৌকা আঁকলাম। এই হচ্ছে একটা নৌকা, ওকে। ধরো এইখানে দাঁড়ায় আছে, এইখানে দাঁড়ায় আছে একজন, এইখানে দাঁড়ায় আছে আরেকজন। ও লাফ দিবে এইদিকে, ও লাফ দিবে এইদিকে। এবার নাম দেওয়া যাক। ধরো ও হচ্ছে রাফি, ও কি? রাফি। আর ও কি? নাইম। ও কি? নাইম। আচ্ছা, তাহলে রাফির ভর কত কেজি দেখো তো? রাফির ভর হচ্ছে 60 কেজি, তাহলে রাফি হচ্ছে 60 কেজি এবং নাইমের ভর কত দেওয়া আছে? তাহলে নাইমের ভর হচ্ছে 80 কেজি, এইটুকু দেয়া আছে। রাফি লাফ দিছে কত মিটার পার সেকেন্ড বেগে? 10 মিটার পার সেকেন্ড বেগে। আর নাইম লাফ দিছে হচ্ছে 6 মিটার পার সেকেন্ড বেগে। এই হচ্ছে তথ্য। এখন দুইজন যখন একই সাথে লাফ দিবে, তুমি জানো নৌকায় একটা বিপরীত প্রতিক্রিয়া বল হয়, অর্থাৎ নাইম যখন লাফ দিবে, নাইম লাফ দিয়ে যাবে সামনের দিকে কিন্তু নৌকা যাবে পেছনের দিকে, অর্থাৎ রাফির দিকে। এবং রাফি যখন লাফ দিবে, রাফি লাফ দিবে এইদিকে কিন্তু নৌকা যাবে নাইমের দিকে, বিপরীত দিকে। তাহলে দুইজন যেহেতু দুই দিকে লাফ দিতেছে, তাহলে যে কোনো একজনের বেগকে ঋণাত্মক ধরে নিতে হবে না? তো ধরে নাও রাফির বেগ ঋণাত্মক, রাফির বেগ ঋণাত্মক। এবার দুইজন লাফ দিছে, তাহলে নৌকার ভরবেগ কোন দিকে পরিবর্তন হবে? নৌকার ভরবেগ কোন দিকে পরিবর্তন হবে? তাহলে সংঘর্ষের পরে, এখানে তো সংঘর্ষ না, একই টাইমে লাফ দিতে হবে। উদ্দীপকের কথাটা উল্লেখ নেই, একই টাইমে লাফ দিতে হবে। একই টাইমে যদি লাফ দেয়, নৌকা একটা নির্দিষ্ট বেগ প্রাপ্ত হবে। নৌকা কিন্তু দুইজনের জন্য দুইটা ভিন্ন বেগ প্রাপ্ত হবে না, নৌকার লব্ধি বেগ হবে একটা নির্দিষ্ট। তো নৌকার সেই নির্দিষ্ট বেগটাকে ধরে নাও নৌকার বেগ ভি। ধরে নিব নৌকার বেগ ভি, যে নৌকা ভি বেগে গতিশীল হবে। এবার দেখি ভি বেগে কোন দিকে গতিশীল হয়। তাহলে লাফ দেওয়ার আগে ভরবেগ m1 u1 প্লাস m2 u2 ইকুয়াল টু m1 প্লাস m2 ইনটু ভি, এত বার। তাহলে এই ভি এর মান আমার লাগবে ভি ইকুয়াল টু
m1 u1 প্লাস m2 u2 ডিভাইডেড বাই m1 প্লাস m2 ইকুয়াল টু, তাহলে ভর এই দেখো রাফিকে m1 ধরে নিই, রাফি হচ্ছে m1, তাহলে এটা হচ্ছে u1, তাহলে ওকে ধরে নিলাম m2, এটা হচ্ছে তাহলে u2। ওকে, তাহলে m1 কত, m1 হচ্ছে 60 কেজি ইনটু u1 কত, u1 হচ্ছে 10 প্লাস m2 কত, m2 হচ্ছে 80 ইনটু u2 কত, u2 হচ্ছে -6 ডিভাইডেড বাই 60 প্লাস 80 ইকুয়াল টু, এইখান থেকে v এর মান পাবো। তাহলে একটু ক্যালকুলেশন করে ফেলি, 60 ইনটু 10 যোগ -80 ইন্টু 6 ভাগ হবে 0.857 মিটার পার সেকেন্ড। আচ্ছা, তাহলে আমি নৌকার বেগ পাইছি। এখন কথা হচ্ছে নৌকার বেগ কি আমি পজিটিভ পাইছি না নেগেটিভ পাইছি? দেখো নৌকার বেগ ধনাত্মক, নৌকার বেগ ধনাত্মক। নৌকা ধনাত্মক কোন দিকে ছিল? নৌকা ধনাত্মক ছিল হচ্ছে রাফি যে দিকে লাফ দিছে, সেই বেগকে ধনাত্মক ধরছি, এবং নাইম যে দিকে লাফ দিছে সেই বেগকে ঋণাত্মক ধরছি। তাহলে নৌকার বেগ যেহেতু আমি মিলিত বেগ যেহেতু ধনাত্মক পাইছি, মিলিত বেগ ধনাত্মক পাওয়ার মানে কি? নৌকা হচ্ছে ধনাত্মকের দিকে যাচ্ছে, অর্থাৎ নৌকা কার দিকে যাবে? নৌকা যাবে হচ্ছে রাফির দিকে বা নাইমের বিপরীত দিকে। দেখো এই সরি, নৌকা রাফির দিকে যাবে না, নৌকা যাবে নাইমের দিকে, সরি কনসেপ্ট বোঝাতে একটু ভুল হয়েছে। নৌকা যাবে নাইমের দিকে, বলতেছি নৌকা যাবে নাইম এর দিকে, কারণ রাফি যে 10 মিটার পার সেকেন্ড থেকে সামনের দিকে লাফ দিছে, ওকে রাফি সামনের দিকেই লাফ দিছে, এটা সমস্যা নাই, কিন্তু এই নৌকা পিছনে যাচ্ছে কেন? ঠিক এই 10 মিটার পার সেকেন্ড বেগে কি রাফি নাইমের দিকে বল দিছে না? প্রতিক্রিয়া বল। কারণ রাফি যে 10 মিটার পার সেকেন্ড বেগে লাফ দিছে, এই বলটা পাইছে কোথা থেকে? এটা পাইছে নৌকার কাছ থেকে। তার মানে রাফি সামনে 10 মিটার পার সেকেন্ড বেগে লাফ দিছে, মানে নৌকাকে এইদিকে 10 মিটার পার সেকেন্ড বেগে ধাক্কা দিছে। তাহলে এইখানে বল পাইছে আমি পজিটিভ, এইখানে বল পজিটিভ পাওয়ার মানে কি? এই ধাক্কা বলটা জিতে গেছে। আর নাইম তো এইদিকে ধাক্কা দিতেছিল -6 মিটার পার সেকেন্ড বেগে, তাহলে যেহেতু ধনাত্মক জয়যুক্ত হয়েছে, তাহলে ধনাত্মকের দিক কি হবে? নৌকার দিক। তাহলে নৌকা রাফি থেকে নাইমের দিকে যাবে, অর্থাৎ রাফি যে দিকে লাফ দেয় নৌকা তার বিপরীত দিকে যাবে। রাফি যে দিকে লাফ দিবে নৌকা তার বিপরীত দিকে যাবে। দেখো কনসেপ্টটা আরেকটু ক্লিয়ার করা দরকার, আরেকটা মানে একই কনসেপ্ট কিন্তু মানগুলো একটু ভিন্ন দিয়া দেখি। এখানে যে দাঁড়ায় আছে রাফি, এবার রাফির ভর ধরে নিছে 50 কেজি এবং সে 10 মিটার পার সেকেন্ড বেগে লাফ দিছে। আর এখানে যে দাঁড়ায় আছে সে নাইমই আছে, সমস্যা নাই, কিন্তু নাইম এর ভর আমরা একটু বেশি করে দিলাম, নাইমের ভর দিলাম 80 কেজি এবং সে 20 মিটার পার সেকেন্ড বেগে লাফ দিছে। তাহলে নাইমের ভরকে আমরা ঋণাত্মক ধরে নিছি। তাহলে নাইম নৌকাকে ঠিক এইদিকে ধাক্কা দিবে, কত? -20 মিটার পার সেকেন্ড বেগে ধাক্কা দিবে, কারণ নাইম যে দিকে লাফ দেয় সে নৌকাকে তার বিপরীত দিকে বল দিবে, এবং রাফি ঠিক এই দিকে নৌকাকে 10 মিটার পার সেকেন্ড বেগে ধাক্কা দিবে, ধাক্কা দিয়ে রাফি লাফ দিবে। এখানে নাইম যে দিকে লাফ দেয় অ্যাকচুয়ালি নৌকাকে কি সে তার বিপরীত দিকে বল প্রদান করে, এবং রাফি যে দিকে লাফ দেয় নৌকাকে সে তার বিপরীত দিকে বল প্রদান করে। এবার আমি কি জানি? যেহেতু নাইমের ভরও বেশি, নাইম বেশি বেগে লাফ দিচ্ছে, তাহলে নৌকার লব্ধি বেগটা কি এই দিকে যাওয়ার কথা? লব্ধিটা নাইমের বিপরীতে যাওয়ার কথা, অর্থাৎ রাফি যে দিকে আছে সেই দিকে নৌকাটা যাওয়ার কথা। তাহলে দেখি আমাদের অ্যান্সার মাইনাস আসে কিনা। যদি আসে তাহলে আমরা বুঝবো যে হ্যাঁ এই নাইম জয়যুক্ত হয়েছে। তাহলে সূত্র কি ছিল? ভি ইকুয়াল টু m1 u1 প্লাস m2 u2 ডিভাইডেড বাই কত? m1 প্লাস m2 মান বসাও। m1 কার জন্য ধরছি? 50 ইন্টু u1 কত ধরছি? 10, এখানে হচ্ছে প্লাস, m2 কত ধরছি? 80 ইন্টু u2 কত ধরছি? -20 ডিভাইডেড বাই m1 প্লাস m2, তার মানে কত? 50 প্লাস হচ্ছে 80। এটাকে ক্যালকুলেশন করো, 5 আর 2টা শূন্য, তাহলে 500, প্লাসে মাইনাসে মাইনাস, 8 দুগুণে 16, 2টা শূন্য, 1600। 50 আর 80 যোগ করলে হচ্ছে 100,
30 ইকুয়াল টু, এবার ক্যালকুলেশনটা একটু সহজ হবে। দেখো অ্যান্সার মাইনাস চলে আসছে অলরেডি। 50 মাইনাস হচ্ছে 1600 ইকুয়াল টু যা আসে, ও সরি 50 না 500, 500 1600 থেকে 500 বাদ গেলে কত আসবে জানো না? মাইনাস 1100 আসবে। 1100 কে 130 দ্বারা ভাগ করব, তাহলে 1100 ভাগ হচ্ছে 130 ইকুয়াল টু 8.47, কিন্তু অ্যান্সার ডেফিনেটলি মাইনাস আসবে, মাইনাস 8.47 মিটার পার সেকেন্ড। দেখো মাইনাস জয়যুক্ত হইলো, তার মানে এটা স্পষ্ট হইলো যে মাইনাস কোন দিকে ছিল? নাইমের বিপরীত দিকে, অর্থাৎ নৌকা নৌকা যে জয়যুক্ত হবে সে যে দিকে লাফ দিছে তার বিপরীত দিকে যাবে, কারণ সে তো এই দিকেই বলটা দিছে। সে কি নৌকাকে এই দিকে বলটা দিছে না? বিপরীত দিকে বল দেওয়ার ফলেই তো সে সামনের দিকে লাফাইতে পারছে, তা নাহলে তো লাফাইতে পারতো না। তাহলে নৌকা নাইমের বিপরীত দিকে যাবে। এইবার আশা করি বুঝতে পারছো, নাইম এর বিপরীত দিকে দিকে যাবে। কিন্তু পরীক্ষায় যদি এটা কখনো আসে তাহলে এত ক্লিয়ার ভাবে আসবে না যে ওর ভরও বেশি বেগও বেশি, ওর ভরও কম বেগও কম, এত ক্লিয়ার ভাবে আসবে না যে যেটা দেখা মাত্র অ্যান্সার ক্লিয়ার করা যায়। এটা বোঝার সুবিধার জন্য আমি দিলাম। ডেফিনেটলি এখানে ভর বেশি হলে বেগ কম থাকবে, আর এখানে হচ্ছে তোমার মনে করো যে ভর কম হলে বেগ বেশি থাকবে, এইভাবে মিশ্র দিবে যাতে তোমার খুঁজে বের করতে কষ্ট হয়। আশা করি বুঝতে পারছো। RB20 রাজশাহী বোর্ডের কোশ্চেন দেখো, 1 মিলিগ্রাম ভরের একটা পানির ফোঁটা 20 মিটার উপর থেকে বাতাসের বাধাকে অতিক্রম করছে, তার মানে বাতাস থেকে বাধা দিছে। বাতাস যেহেতু বাধা দিছে তার মানে জি এর মান চেঞ্জ হবে। 15 মিটার পার সেকেন্ড বেগে ভূমিতে পতিত হয়। পানির ফোঁটাটি ভূমিতে পতিত হতে প্রয়োজনীয় সময়, সেকেন্ড চ্যাপ্টারের ম্যাথ। এবং শেষে বলছে পানির ফোঁটাটির ওজন বাতাসের বাধাজনিত বল অপেক্ষা বেশি। এটা গাণিতিক ভাবে প্রমাণ করতে বলছে, অবশ্যই বেশি, তা নাহলে পানির ফোঁটাটি ভূমি পর্যন্ত আসতে পারতো না। এই যে এইখান থেকে মনে করো যে এই যে একটা পানির ফোঁটা পড়তেছে পড়তেছে পড়তেছে, এটা হচ্ছে 20 মিটার উপর থেকে পড়তেছে এবং সে যে বেগে পড়ছে সেটা হচ্ছে 15 মিটার পার সেকেন্ড। এই ইউ হচ্ছে 0, আদি অবস্থান থেকে যাত্রা শুরু করছে। তাহলে তোমাকে সুবাতের কি দেওয়া আছে? এই যে 20 মিটার, এটাকে এইচ দেওয়া আছে, তাহলে তোমাকে ইউ দেওয়া আছে, ভি দেওয়া আছে, এইচ দেওয়া আছে। তোমাকে বের করতে বলছে প্রয়োজনীয় সময়। আমরা কি জানি? আমরা 1 সেকেন্ডের সূত্রগুলো লিখে ফেলবো। ভি ইকুয়াল টু ইউ প্লাস জিটি, এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ জি টি স্কয়ার, আরেকটা এটা এস না এইচ ধরো, আরেকটা হচ্ছে ভি স্কয়ার ইকুয়াল টু ইউ স্কয়ার প্লাস 2জি এইচ। এই তিনটা সূত্রের মাধ্যমে সকল ম্যাথ হবে, একদম সব হবে, সুবাতে সব হবে। কিন্তু আরেকটা সূত্র আছে, এইচ ইকুয়াল টু ইউ প্লাস ভি ডিভাইডেড বাই 2 ইনটু টি। এমসিকিউ তেও সুবিধা পাবা এবং সকল সূত্রের প্রমাণ অ্যাকচুয়ালি এই লাস্ট সূত্র থেকেই আসছে। এই জন্য এই সূত্রটা তো অবশ্যই জানা উচিত যারা সূত্রের প্রমাণ দেখছো। এবার আসো তো মিলাও, তুমি টি কোথা থেকে পাও? এখানে যদি আসো, এখানে যদি আসো তাহলে ভি আছে, ইউ আছে। দেখো এই যে জি এর মান তোমার কাছে নাই, এখন তুমি বলতে পারো যে জি ইকুয়াল টু 9.8 মিটার পার সেকেন্ড, এটা আমাদের মুখস্থ যে জি এর মান 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার। তাহলে যেহেতু এটা পরন্ত বস্তু, তাহলে জি এর মান 9.8 মিটার পার সেকেন্ড হওয়া উচিত। কিন্তু কথা হচ্ছে বাতাসের একটা বাধাজনিত বল আছে না, এবং এখানে তো বলে নাই যে মুক্তভাবে পড়ছে, শেষ বেগ তোমাকে দেওয়া নাই, এমন তো বলে নাই। তাইলে তুমি হচ্ছে জি এর মান 9.8 ধরে নিতে, শেষ বেগ 15 দেওয়া আছে, তার মানে জি এর মান 9.8 হইলে শেষ বেগ তো 15 নাও হতে পারে, আরো বেশি হতে পারে। কথা কি বোঝানো গেল? এই জন্য এখানে জি এর মান দেওয়া নাই এক কথায়, কারণ বাতাসের বাধাজনিত বলের কারণে ত্বরণ কমে গেছে। যেহেতু জি এর মান দেওয়া নাই তাহলে জি এর মানকে অ্যাভয়েড করে কাজ করতে হবে। তাহলে এইচ ইকুয়াল টু ইউটি, তাহলে এই সূত্রের মধ্যেও জি লাগবে, এই সূত্র ব্যবহার করব না, এখানেও জি লাগবে, ব্যবহার করব না, এই সূত্রতে চলে আসো। এইচ ইকুয়াল টু ইউ প্লাস ভি ডিভাইডেড বাই 2 ইনটু টি, এখান থেকে টি এর মান বের করতে হবে। তাহলে টি এর মান বের করতে গেলে কি করতে হবে? দেখো 2 এই সাইডে এসে এইচ এর সাথে গুণ হবে আর ইউ প্লাস ভি আইসা ভাগ হবে ইকুয়াল টু টি। অতএব টি ইকুয়াল টু 2h ডিভাইডেড বাই ইউ প্লাস ভি। 2 ইনটু এইচ এর মান হচ্ছে 20, ইউ কত ছিল 0, প্লাস ভি কত, ভি কত 15 মিটার পার সেকেন্ড। তাহলে 20 দুগুণে হচ্ছে 40, 40 কে হচ্ছে 15 দ্বারা ভাগ করব, তাইলে চলে আসবে সেকেন্ড। 40 ভাগ 15, 2.66666, তার মানে 2.67 সেকেন্ড। এত সেকেন্ড পরে বস্তুটা অ্যাকচুয়ালি ভূমিতে পড়বে। কথা কি বোঝানো গেল? সো আমরা এই অ্যানসারটা লেখা রাখি, পরবর্তী ম্যাথের জন্য কাজে লাগতে পারে। 2.67
সেকেন্ড সময়ে বস্তুটা ভূমিতে পড়ছে। ফাইন। এখন বলছে পানির ফোঁটাটির ওজন বাতাসের বাধাজনিত বল অপেক্ষা বেশি। তাহলে আগে পানির ফোঁটার ওজন বের করো, পরে বাতাসের বাধাজনিত বল বের করে ফেলবো। তাহলে পানির ফোঁটার ওজন, পানির ফোঁটার ওজন, ওজন ডব্লিউ ইকুয়াল টু কত, মাগো বা এমজি। তোমাকে যত বেশি ভর তোমার মাথায় উঠাই দিবে, ওজন তত বেশি লাগবে, তখন তুমি তত বেশি চিল্লাবা মাগো। তাহলে ওজন ডব্লিউ ইকুয়াল টু এমজি। এবার এখানে কি দেওয়া আছে, 1 মিলিগ্রাম, 1 মিলিগ্রামকে 1000 দ্বারা ভাগ করব, তাহলে হয়ে যাবে কেজি ইনটু জি এর মান 9.8। এটা হওয়া উচিত ছিল। তাহলে 1 মিলিগ্রামকে যদি 1000 দ্বারা ভাগ করি 3 শূন্য, তাহলে 0.001, 3 ঘর আগে দশমিক আসবে, তাহলে 1 ঘর আছে, আরো দুইটা শূন্য দিয়ে নিলাম, ইনটু 9.8। ওজনের একক কত, নিউটন। তাহলে বের করো, 0.001 ইনটু 9.8 ইকুয়াল টু 9.8 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 3, 9.8 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 3 নিউটন। এইটুকু হচ্ছে বস্তুর ওজন, বাতাসে ওজন। এবার বাধাজনিত বল বের করতে হবে। অ্যাকচুয়ালি ওজন বলতে কি, এটাই তো বস্তু নিচে নামতে কতটুকু বল প্রয়োগ করছে, অভিকর্ষ বল। তাহলে ওজন যে কথা, অভিকর্ষ বল তো একই কথা। এবার আসো, বাধাজনিত বল বের করার জন্য আগে বস্তুর কার্যকরী ত্বরণটা বের করা উচিত। অর্থাৎ এই যে এই সূত্রগুলা দ্বারা এখন জি এর মান বের করতে হবে। জি এর মান বের করার জন্য দেখো তো, তুমি ভি জানো, ইউ জানো, টি জানো, কিন্তু এই যে জি এর মান জানো না। তাহলে আমরা জানি ভি ইকুয়াল টু ইউ প্লাস জি প্রাইম টি। কারণ এই যে জি প্রাইমকে আমি কি ধরে নিলাম, কার্যকরী ত্বরণ। আমি দেখতে চাই যে এর উপর কতটুকু ত্বরণ কার্যকর হয়েছে। হওয়া তো উচিত ছিল 9.8, তা তো হয় নাই। তাহলে কতটুকু হয়েছে এটা একটু দেখা উচিত। তাহলে একবার আসো, জি প্রাইম ইকুয়াল টু ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই টি ইকুয়াল টু, ভি এর মান হচ্ছে 15 মাইনাস ইউ এর মান তো 0, টি এর মান কত 2.67। এই যে বের করে রাখছি, বলছিলাম কাজে লাগতে পারে। একটু ভাগ করব, 15 কে 2.67 দ্বারা ভাগ করব। তাহলে 15 ভাগ 2.67, 15 ভাগ 2.667 দেই, তাহলে অ্যাকুরেট মানটা পাবো 5.625, 5.625 মিটার পার সেকেন্ড স্কয়ার। এটা হচ্ছে কার্যকরী ত্বরণ, অর্থাৎ এই ত্বরণে বস্তুটা নিচে নামছে। তাহলে বাতাসের বাধাজনিত বলের কারণে কতটুকু ত্বরণকে সরাই ফেলছে, তাহলে ত্বরণ হ্রাস পাইছে কতটুকু, ত্বরণ হ্রাস পায় হচ্ছে 9.8 মিটার থেকে, কার্যকরী ত্বরণ 5.625। এটাকে একটু বাদ দিয়ে দিলাম, তাহলে এত সেকেন্ড ত্বরণ হ্রাস পাইছে, ওই হ্রাসটা পাইছে বাধার জন্য। তাহলে আমি বাধাজনিত বল বের করতে পারবো। তাহলে 9.8 থেকে বাদ দিয়ে দিব হচ্ছে 5.625 ইকুয়াল টু, তাহলে 4.175 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণ হ্রাস পাইছে। অতএব বাধাজনিত বল, বলের সূত্র কি জানো, F ইকুয়াল টু এম এ। এখানে এ বলতে এটা ত্বরণ কতটুকু হ্রাস পাইছে সেটার মান, ইকুয়াল টু এম এর মান 0.001 ইনটু 4.175 ইকুয়াল টু, এত সাইডে দেখা যায়, আমি যে শুধু লিখতেছি, আরে দেখা যায় সেরা। তাহলে দেখো 0.001 ইনটু 4.175 ইকুয়াল টু 4.175 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 3, 4.175 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 3 নিউটন। এবার আসো দুইটাকে কম্পেয়ার করো, 10 টু দি পাওয়ার মাইনাস 3, 10 টু দি পাওয়ার মাইনাস 3 সেম। তাহলে এখানে 9.8, এখানে 4.17। তাহলে কি ওজন, এই ডব্লিউ গ্রেটার দ্যান এই যে বাধাজনিত বল এফ, ডব্লিউ হচ্ছে এফ এর থেকে বড়, অর্থাৎ বস্তুটির ওজন বাধাদানকারী বল অপেক্ষা বড়। কতটুকু বড়, এই যেটা থেকে এটা বিয়োগ করে দাও, ততটুকু বড়। এবং বড় বলেই তো সে মাটিতে আসতে পারছে না, আসতে পারতো না। দেখো আরেকটু কথা বলে শেষ করি। এখানে এই সূত্র ব্যবহার না করে, মানে ভেঙে ভেঙে করার থেকে তুমি আরেকটা সূত্র ব্যবহার করতে পারো। সূত্রটা কি, এফ মাইনাস এফ ইকুয়াল টু এম এ। তাহলে এই যে এফ এর মান তুমি বের করতে চাও, এফ এর মান বের করতে চাইলে তাহলে এফ ওই সাইডে গেলে প্লাস হয়ে যাবে, তাই না? তাহলে এফ মাইনাস এম এ ইকুয়াল টু এফ। অতএব এই যে বা
এই এফ এর মান কত? এই এফ এর মান হচ্ছে এম জি মাইনাস এই এম এর মান হচ্ছে কার্যকরী ত্বরণ, এই যে জি প্রাইম, কার্যকরী ত্বরণকে জি প্রাইম ধরে নিছিলাম না, ইকুয়াল টু এফ। এখান থেকেও তুমি বের করতে পারো, দেখো এম কমন নিলে জি মাইনাস জি প্রাইম ইকুয়াল টু এফ ইকুয়াল টু এত, বা এম এর মান 0.001 ইন্টু জি হচ্ছে 9.8 থেকে যদি এই যে কার্যকরী জি বাদ দিয়ে দাও, আলটিমেটলি তুমি 4.175 পাবা, যেটা আমরা বের করছি ইকুয়াল টু এফ। তার মানে কি অ্যানসারটা সেমই আসবে না? এটাও তুমি বের করতে পারো। কথা বোঝাইতে পারছি? তো তুমি সূত্রের মাধ্যমে করতে পারো, আবার ভেঙেও করতে পারো, যে যতটুকু ত্বরণ হ্রাস পাইছে ওইটাই তো বাধাজনিত বলের ত্বরণ। এই কথাবার্তা এই। দেখো সংঘর্ষ নিয়ে আরেকটি ম্যাথ, মণিপুর উচ্চ বিদ্যালয়, মণিপুর উচ্চ বিদ্যালয়ের কোশ্চেনটা কি? 2 কেজি ভরের একটি গাড়ি 3 মিটার পার সেকেন্ড বেগে যাচ্ছে, আর এখানে 0.5 কেজি ভরের একটি গাড়ি, অ্যাকচুয়ালি এখানে গাড়ি বলা নাই, বস্তু বলা আছে, কিন্তু সংঘর্ষ বললে আমরা গাড়ির ছবিটা এঁকে ফেলি। ধরো খেলনা গাড়ি, সে হচ্ছে স্থির অবস্থায় আছে। স্থির বস্তুর শেষ বেগ v2 ইকুয়াল টু কত? একটা কথা মনে রাখতে হবে, যদি v2 বের করতে বলে তোমাকে একটা কথা বলতে হবে যে সংঘর্ষটি স্থিতিস্থাপক হয়েছে কিনা। যদি স্থিতিস্থাপক হয় তাহলেই শুধুমাত্র আমরা v2 ইকুয়াল টু m2 মাইনাস m1 ইন্টু u2 প্লাস 2m1 u1 ডিভাইডেড বাই m1 প্লাস m2 এই সূত্রটা দিতে পারবো। যদি সংঘর্ষ স্থিতিস্থাপক না হয় এই সূত্রটা দিতে পারবো না। আচ্ছা, আর যদি বের করতে বলে দেখাও যে সংঘর্ষটি স্থিতিস্থাপক কিনা, তখন তো এটা দিয়ে বের করতে হবে। এই সূত্রটা সংঘর্ষ স্থিতিস্থাপকতার সাথে জড়িত। ওকে, তাহলে m2 মাইনাস m1 সবই তো দেয়া আছে, এই সবই তো দেয়া আছে। u2 হচ্ছে 0, u2 যদি 0 হয় তাহলে এই পুরাটাই 0 প্লাস 2 ইনটু m1, m1 এর মান কত? এই যে এটাকে ধরে নাও m1, m1 হচ্ছে 2 ইনটু 2 ইনটু u1 এর মান হচ্ছে 3, নিচে কত থাকবে 2 প্লাস 0.5 ইকুয়াল টু 2 ইনটু 2, 2 দুগুণে 4, 3 4 12, 12 কে ভাগ করব 2.5 দ্বারা, তাইলে পেয়ে যাব মিটার পার সেকেন্ড। এই 12 কে 2.5 দ্বারা ভাগ করলে কত আসে? 12 কে 4.8 মিটার পার সেকেন্ড। এই হচ্ছে মিলিত বেগ। এই কি সরি মিলিত বেগ না, এটা হচ্ছে v2 এর পরবর্তী বেগ। এখন বলছে সংঘর্ষের পর বস্তুদ্বয় মিলিত হয়ে যদি 60 মিটার অতিক্রম করে, তার মানে মিলিত হয়ে 60 মিটার অতিক্রম করার পরে বাধা দানকারী বলের মান কত? তাহলে কোশ্চেনটা পুরো পড়ো। সংঘর্ষের পর বস্তুদ্বয় মিলিত হয়ে 60 মিটার দূরে গিয়ে থেমে যায়, তাহলে যেহেতু বস্তু দুটো থামতেছে, অবশ্যই কেউ না কেউ তো বাধা দিছে, ঘর্ষণজনিত বল বা কেউ একটা বাধা দিছে, তাহলে বাধা দানকারী বলের মান বের করতে হবে। তাহলে ঘটনা হচ্ছে বাধা দানকারী বলের মান তো আমি বের করব। বাধা দানকারী বলের মান F ইকুয়াল টু এম এ। এই ত্বরণের মান বের করতে পারলে বাধা দানকারী বলের মান বের করা যাবে। তাহলে এখানে মেন কালপিট হচ্ছে ত্বরণ। ফাইন, আচ্ছা মেন কালপিট ত্বরণ। এখন কথা হচ্ছে ত্বরণের মান বের করার জন্য এখন তোমার সুবাতের সূত্রতে যাইতে হবে সেকেন্ড চ্যাপ্টারে। দেখো এখানে যেহেতু থেমে যাবে, তাহলে v ইকুয়াল টু 0 মিটার পার সেকেন্ড, দূরত্ব s ইকুয়াল টু 60 মিটার সে অতিক্রম করছে, 60 মিটার অতিক্রম করে থামছে, এবং আরেকটা জিনিস দেওয়া আছে ইউ। ইউটা কোনটা? ওই যে মিলিত বেগ, যেটা মিলিত বেগ মানে কি সংঘর্ষের পরে যে তারা একত্রিত মিলিত হয়ে যে বেগটা, অর্থাৎ সংঘর্ষের পরে শেষ বেগ এইখানে আদি বেগ। সহজ কথা এটাই। তাহলে এই মিলিত বেগটা হবে আদি বেগ। তাহলে মিলিত বেগটা বের করার জন্য তুমি হচ্ছে ঘ নাম্বারে যখন আসবা, তুমি মিলিত বেগ v ইকুয়াল টু কত জানো? উপরে m1 u1 প্লাস m2 u2, নিচে কি জানো? নিচে কি জানো? m1 প্লাস m2। ওই যে v কমন নিয়ে নিছি, v ইকুয়াল টু যদি সরাসরি ব্যবহার করো তাহলে m1 u1, m1 এর মান হচ্ছে 3 ইনটু u1 এর মান হচ্ছে 2 প্লাস m2 u2, 0 মানে কি পুরাটাই 0, নিচে কত হবে m1 প্লাস m2 এর মান 2.5, সরাসরি বসাই দিলাম। তাহলে 3 দুগুণে 6, 6 কে 2.5 দ্বারা ভাগ করলে কত আসে? 2.4 মিটার পার সেকেন্ড, 2.4 মিটার পার সেকেন্ড। এটাই হচ্ছে মিলিত বেগ। তাহলে এই মিলিত বেগকে ব্যবহার করে এই ইউ এর মান কত পাইছি? 2.4 মিটার পার সেকেন্ড। তাহলে ভি আছে, এস আছে, ইউ আছে, এখান থেকে বের করতে হবে এ। তাহলে দেখো তো ভি ইকুয়াল টু ইউ প্লাস এ টি, টি নাই, এই সূত্র কাজে লাগবে না। এস ইকুয়াল টু ইউ টি প্লাস হাফ এ টি স্কয়ার, টি নাই, এই সূত্র কাজে লাগবে না। ভি স্কয়ার, ভি আছে, ইউ স্কয়ার, ইউ আছে, 2as, এই সূত্র কাজে লাগবে। তাহলে আমরা কি জানি? ভি স্কয়ার ইকুয়াল টু ইউ স্কয়ার প্লাস 2as। এই যে দেখো এর মান পেয়ে যাব।
তাহলে এর মান কিভাবে পাবো? আমি যদি একেবারে করে দিই a ইকুয়াল টু এই ইউ স্কয়ার ভি স্কয়ারের সাথে আইসা বিয়োগ হবে, তাহলে ইউ স্কয়ার কে বিয়োগ করে দিলাম, আর 2s এর সাথে গুণ অবস্থায় আছে আইসা ভাগ হবে, দাও ভাগ করে। ভি স্কয়ারের মান হচ্ছে 0 মাইনাস ইউ স্কয়ার কত 2.4 এর উপর হোল স্কয়ার 2 ইনটু এস 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 হচ্ছে সরণ হচ্ছে 60 মিটার ইকুয়াল টু, তাহলে এর মান কত হবে? এর মান কত হবে? 2.4 হচ্ছে স্কয়ার, এইটাকে ভাগ করতে হবে হচ্ছে 60 দুগুণে 120 দ্বারা ইকুয়াল টু 0.048 0.048 অবশ্যই মাইনাস আসবে সামনে, কারণ এটা মন্ধন। অতএব বাধাদানকারী বল F ইকুয়াল টু m এর মান কত? বাধাদানকারী বল F ইকুয়াল টু ma, F ইকুয়াল টু ma। এখন m যেহেতু গাড়ি দুইটা মিলিত হয়ে চলছে, তাহলে বল তাদের ভর কত যোগ করতে হবে না? তাহলে মিলিত ভর হচ্ছে 2 প্লাস 0.5 ইনটু এর মান কত 0.048, এটা কি গুণ অবস্থায় আছে, তাহলে 2.5 এর সাথে অ্যান্সার গুণ করব ইনটু 2.5 ইকুয়াল টু 0.12 নিউটন। এই তো বাধাদানকারী বলের মান 0.12 নিউটন, এই হচ্ছে অ্যান্সার। বাধাদানকারী বলের মান কত 0.12 নিউটন। তো সংঘর্ষ নিয়ে আর ম্যাথ করব না, সংঘর্ষ নিয়ে মোটামুটি ম্যাথ আমাদের হয়ে গেছে, আর আমি ম্যাথ খুঁজেই পাচ্ছি না। কেন খুঁজে পাচ্ছি না? আমি যখন টাইপ ভিত্তিক ম্যাথ করাইছি শুধুমাত্র বল এবং স্থিতিস্থাপক অস্থিতিস্থাপক সংঘর্ষ 1 ঘন্টা 50 মিনিটের ক্লাস হয়েছে, ওইখানে বেসিকের সাথে কি ম্যাথ করাইছি না? তো ওই ম্যাথগুলাই বারবার রিপিট আসতেছে, এখন আবার বেশ কয়েকটা করাইলাম। আবার ঘর্ষণ রিলেটেড যে গুরুত্বপূর্ণ ম্যাথ করাই ফেলছি, এখন একটা দুইটা কপি কল নিয়েও ম্যাথ করাই ফেলছি, তাহলে ঘর্ষণ এবং কপি কল নিয়ে একটা দুইটা ম্যাথ দিয়ে ক্লাস শেষ করে ফেলবো। দেখো বাধাদানকারী বল রিলেটেড একটা ম্যাথ করে ফেলি। একটি দেয়ালের পুরুত্ব দেয়া আছে 8 সেন্টিমিটার, এখানে হচ্ছে 10 গ্রাম ভরের একটি বুলেট 300 মিটার পার সেকেন্ড বেগে ওই দেয়ালের মধ্যে 6 সেন্টিমিটার প্রবেশ করছে। প্রবেশ করার পর বেগ অর্ধেক হারায়। এই যে এখানে বেগ অর্ধেক হারায় এবং বেগ অর্ধেক হয়, এই কথাটার মধ্যে পার্থক্য আছে, এটা একটু বুঝতে হবে, এটা একটু বুঝতে হবে। এই হচ্ছে দেয়াল, এই হচ্ছে দেয়াল, দেয়ালের পুরুত্ব কত 8 সেন্টিমিটার, তুমি মিটারে নিয়ে নাও সমস্যা নাই, পরেও নিতে পারো অসুবিধা নাই। বুলেটটি এই যে দেয়ালের ভিতরে যাচ্ছে, যখন যাচ্ছে বুলেটের ইউ হচ্ছে 300 মিটার পার সেকেন্ড, বুলেটের ইউ হচ্ছে 300 মিটার পার সেকেন্ড বেগে বুলেটটি দেয়ালকে আঘাত করতেছে। ভালো কথা, 8 সেন্টিমিটার দেয়ালের মধ্যে 6 সেন্টিমিটার প্রবেশ করার পর, তার মানে কি এই পর্যন্ত অলমোস্ট বুলেটটা চলে আসছে 6 সেন্টিমিটার, 6 সেন্টিমিটার প্রবেশ করার পর বেগ অর্ধেক হারায়। এই যে হারায় এবং হয়ের মধ্যে পার্থক্য আছে। অর্ধেক যদি বলে তাহলে পার্থক্যটা ফিল করতে পারবে না, যদি বলতো 1/3 তাহলে পার্থক্যটা ভালো করে ফিল করতে পারতাম। তাহলে দেখো ভি ইকুয়াল টু কি হবে, যদি বলতো বেগ অর্ধেক হয়, যদি বলতো বেগ অর্ধেক হয় তাহলে বেগ কত হইতো জানো? তাহলে বেগ হইতো 300 এর হাফ, কাটাকাটি করলে যা হইতো সেটাই। যদি বলতো বেগ 1/3 হয়, 1/3 অর্থাৎ 3 ভাগের 1 ভাগ হয়, তাহলে 300 এর 1/3 কাটাকাটি করে দিতাম, তাহলে বেগ হইতো 100। কিন্তু যদি বলে বেগ 1/3 হারায় বা অর্ধেক হারায়, তাহলে আগের বেগ কত ছিল 300, আগের বেগ কত ছিল 300, এইখান থেকে বাদ যাবে কত, বাদ যাবে 300 এর অর্ধেক, এটা বাদ যাবে, তাইলে নতুন যে বেগ পাবো সেটাই হবে পরবর্তী বেগ। তাহলে দেখো তো এটা দ্বারা এটাকে কাটলে 150, 150 যদি 300 থেকে বিয়োগ করো 150 মিটার পার সেকেন্ডই হয়। এখন বলতে পারো পার্থক্য তো কিছু দেখলাম না। যদি বলতো বেগ 1/3 হারায় তাইলে হয়তো কত, দেখো 300 বিয়োগ 300 এর 1/3 1/3, তখন কাটাকাটি করলে হয়তো 100, তখন তুমি 100 বিয়োগ করলে পাইতো 200 মিটার পার সেকেন্ড। তাহলে 1/3 হারায় এবং হয়ের মধ্যে পার্থক্য আছে। 1/3 হারায় মানে বেগ হয়তো 200, আর 1/3 হয় মানে বেগ হচ্ছে 100। বুঝছো, যখন বেগ হারাবে তখন আদি বেগ থেকে পরবর্তী বেগ বাদ দিতে হবে, আর যখন বেগ হবে তখন 300 এর 1/3, জাস্ট কথা এইটুকুই। তাইলে বাধা দানকারী বলের মান বের করতে বলছে, বাকি পুরুত্ব ভেদ করতে পারবে কিনা সেটা বের করতে বলছে। বাধা দানকারী বলের সূত্র তুমি কি জানো? F ইকুয়াল টু ma, কিন্তু এর মান তোমার জানা লাগবে, তো এর মান তো তুমি জানো না। এবার দেখো ইউ জানো, সরণ s ইকুয়াল টু 6 সেন্টিমিটারকে যদি মিটারে নাও 0.06 মিটার, তুমি সরণ জানো, ভি জানো, ভি এস ইউ, সুবাতের সূত্র ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি, টি নাই,
তাহলে এই সূত্র কাজে লাগবে না। s ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার, টি নাই তাহলে এই সূত্র কাজে লাগবে না। ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2as, দেখো ভি তুমি জানো, ইউ তুমি জানো, এস তুমি জানো, এর মান বের করতে পারো। তাহলে লিখবো আমরা জানি কি ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2as। এখান থেকে যদি এস এর মান বের করো তাহলে ভি স্কোয়ার বাম সাইডে এসে বিয়োগ হয়, ভি স্কোয়ার এর সাথে ইউ স্কোয়ার বাম সাইডে আসলে বিয়োগ হয় এবং 2a ভাগ হয়, সরাসরি করে দিবা। এবার মান বসাও, ভি স্কোয়ার কত 150, 150 স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার হচ্ছে 300 স্কোয়ার ডিভাইডেড বাই 2 ইন্টু এ, এই সরি এ তো এই সাইড আসবে না, এই সাইড আসবে হচ্ছে এস, কারণ আমরা এখান থেকে এর মানই তো বের করব, এস এর মান তো আছেই, এস এর মান 0.06 ইকুয়াল টু মিটার পার সেকেন্ড স্কোয়ার। এটা সরাসরি ক্যালকুলেটরে তুললে যা আসে সেটাই হচ্ছে তোমার সরণের মান। কত আসে? নাই, তাহলে একটু করতে হবে। 150 স্কোয়ার মাইনাস 300 স্কোয়ার ভাগ 2 ইন্টু 0.06 ইকুয়াল টু ত্বরণ অবশ্যই ঋণাত্মক আসবে, মাইনাস 562,500, অর্থাৎ ত্বরণ আসতেছে কত 5,62,500 মিটার পার সেকেন্ড স্কয়ার। এই ত্বরণের মান যদি এবার এই দিকে নিয়ে আসো, ত্বরণের মান যদি এই দিকে নিয়ে আসা দাও, তাহলে তুমি অতএব আমরা জানি বল F ইকুয়াল টু ma, নিচে করে ফেলি। এবার বলের মান তুমি কত জানো? বুলেটের ভর কত? 10 গ্রামের বুলেট, তাহলে 10 গ্রামের বুলেটকে 10 কে তুমি 1000 দ্বারা ভাগ করে কেজিতে নিয়ে নাও, ইনটু এর মান হচ্ছে -562,500। তাহলে 10 কে 1000 দ্বারা ভাগ করলে কত হয়? 0.01, তাহলে অ্যানসারের সাথে 0.01 গুণ করে দাও, তাহলে দেখো এই যে 5625 মাইনাস যেহেতু তার মানে বাধাদানকারী বল 5625, বাধাদানকারী বলের মান তুমি পেয়ে গেছো, মিলছে কি? হ্যাঁ, 5625 নিউটন। এটা কেমন বল? বাধা দানকারী বল। বাধাদানকারী বলের মান কত? 5625 নিউটন। বুঝাইতে পারছি? এখন কোশ্চেন হচ্ছে এইটুকু, এই সাধারণত এই দুইটা মিলে একটা সৃজনশীল আসছে, যে বাকি তো দূরত্ব ভেদ করতে পারবে কিনা, এটা ঘ নাম্বারের কোশ্চেন। এটা অ্যাকচুয়ালি ঘ নাম্বারের কোশ্চেন, কিন্তু আমি একটু কোশ্চেনটাকে একটু কাস্টমাইজ করার চেষ্টা করছি নিজের মতো করে। কিভাবে? এই সম্পূর্ণটা আমি গ নাম্বারে করাই দিব, আর ঘ নাম্বারে পশ্চাৎ বেগ রিলেটেড কাজটা করাই দিব, তাহলে এক সৃজনশীলের মধ্যে তোমার দুইটা কভার হয়ে যাবে। তাহলে দেখো বাকি পুরুত্ব ভেদ করতে পারবে কিনা, অর্থাৎ এখানে পুরুত্ব আর অবশিষ্ট আছে কতটুকু? অবশিষ্ট পুরুত্ব হচ্ছে 2 সেন্টিমিটার। এই 2 সেন্টিমিটার পুরুত্ব ভেদ করতে পারবে কিনা আমি বের করতে চাই। এই বুলেটটির অবশিষ্ট সরণ কত এটা আমি বের করতে চাই। তো এই অবশিষ্ট সরণ বের করার জন্য প্রথম ম্যাথ থেকে আমার ত্বরণের মান লাগবে। তো সরণের সূত্র তুমি জানো, যেহেতু এখানে টি রিলেটেড কোনো কাজই নাই, এখানে টি নাই, এখানে কি আছে? এই প্রথম অংশের শেষ বেগ পরের অংশের আদি বেগ, তাহলে এখানে আদি বেগ কত? পরবর্তী অংশে আদি বেগ ইউ ইকুয়াল টু প্রথম অংশের শেষ বেগ কত ছিল? 150 মিটার পার সেকেন্ড। একটু লিখে দিবা, প্রথম অংশের শেষ বেগ পরের অংশের আদি বেগ, এবং এখানে একটা সময় এসে কি হয়ে যাবে? বেগ জিরো হয়ে যাবে। বেগ কেন জিরো হবে? আমি দেখতে চাই বুলেটটা থামার আগ পর্যন্ত সর্বোচ্চ কত দূরত্ব অতিক্রম করতে পারে, কত দূরত্ব অতিক্রম, কোনো সমস্যা নাই, সর্বোচ্চ কত দূর যাইতে পারো এটাই আমরা দেখতে চাই। তাহলে ভি ইকুয়াল টু 0, এবং সরণ এস এর মান তো বের করব। ত্বরণ এ ইকুয়াল টু, এই যে তোমাকে দেওয়া আছে -562,500 মিটার পার সেকেন্ড স্কয়ার। এই তো সুবাতের আবার তিনটা দেয়া আছে। এখন তুমি বের করবা হচ্ছে সরণ এস ইকুয়াল টু হোয়াট। সরণের মান বের করার পরে আমি দেখব সেটা 2 সেন্টিমিটার থেকে কম না বেশি। যদি বেশি হয় ভেদ করবে, কম হইলে ভেদ করবে না। এবার আবার আসো সুবাতের এই যে সূত্রগুলোর দিকে আবার চোখ বোলা। এখন তোমার কাছে কি আছে? ইউভিএ। ইউভিএ বের করতে হবে এস। দেখো ইউভিএ এখান থেকে টি বের করা যায়, এস বের করা যায় না। এখান থেকে এস বের করা যায়, ইউ আছে, টি নাই, হাফ আছে,
হাফ আছে, এ আছে, কিন্তু টি নাই। আবার এই সূত্রতে আসো, ভি আছে, ইউ আছে, এ আছে, এস এর মান নাই, এস এর মান বের করতে পারো। তার মানে আবার যদি আমরা, এটা হচ্ছে ফার্স্ট পার্ট, আবার যদি আমরা এই সূত্রতেই যাই তাহলে এস এর মান বের করতে পারি। তাহলে এস, এই যে এখান থেকে সরাসরি লিখতে পারবো, এস ইকুয়াল টু কি লেখা যায়, ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার ডিভাইডেড বাই টুয়াইস এ। ভি স্কোয়ার হচ্ছে 0 স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ারের মান কত, 150 এর উপর স্কোয়ার ডিভাইডেড বাই 2 ইনটু এর মান কত পাইছো, মাইনাস 562500। সরণ যেহেতু, দৈর্ঘ্য কখনো ঋণাত্মক হইতে পারে না, উপরে মাইনাস নিচে মাইনাস কাটা যাবে, কাটা গেলে যে অ্যান্সার আসবে, অ্যান্সার পজিটিভে আসবে। অ্যান্সারটা আমরা একটু বের করি। 150 কে স্কোয়ার করব, তাকে ভাগ করতে হবে হচ্ছে 2 ইনটু 562500 ইকুয়াল টু 0.02, 0.02। কিন্তু এই এককটা কিন্তু মিটার একক হবে, বুঝো, এই এককটা মিটার একক হবে। এখন 0.2 কে যদি আমি সেন্টিমিটারে নেই, তাহলে কি 100 দ্বারা গুণ করতে হবে, 100 দ্বারা গুণ করলে 2 সেন্টিমিটার। কারণ কোনো কিছুর সাথে 100 কে গুণ করলেই, মিটারের সাথে 100 কে গুণ করলে সেটা হয়ে যায় সেন্টিমিটার। তাইলে হয়ে যাবে 0.02 এর সাথে 100 গুণ করলে হয়ে যাবে 2 সেন্টিমিটার। পুরুত্ব বাকি আছে কতটুকু, 2 সেন্টিমিটার। কোশ্চেন, পুরুত্ব বাকি আছে 2 সেন্টিমিটার, বুলেটটা অতিক্রম করে 2 সেন্টিমিটার। তাহলে তক্তা কি ভেদ করতে পারবে, বা দেয়াল কি ভেদ করতে পারবে? পারবে। দেয়াল কিভাবে ভেদ করবে, বুলেটটা আস্তে 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 দেয়ালটাও ভেদ করা শেষ হবে, বুলেটের বেগটাও শেষ হয়ে যাবে। তখন এই যে বুলেট দেয়াল বরাবর, এই যে নিচে দেয়াল ঘেঁষে নিচে পড়ে যাবে। কথা কি বুঝাইতে পারছি? মানে দেয়াল ভেদ করার পরে বুলেট আর সামনের দিকে অগ্রসর হয়ে নিচে পড়বে না। একটা সময় তো সে নিচে পড়েই যেত অভিকর্ষ টানের কারণে, দেয়ালটাও ভেদ করবে, সাথে সাথে নিচে পড়ে যাবে। এই হচ্ছে বুলেটটি বাকি দেয়াল ভেদ করতে পারবে কিনা। উত্তর হচ্ছে পারবে। উত্তর কি, পারবে। এইবার আসো, এই যে কোশ্চেনটা গেল, এই কোশ্চেনের মধ্যে ছোট্ট একটা অংশ দিব, যদি বুলেটটি 5 কেজি ভরের একটি বন্দুক থেকে গুলি করা হতো, তাহলে পশ্চাৎ বেগের মান নির্ণয় করো। তো পশ্চাৎ বেগের থিওরি আমরা কি দেখে আসছি, পশ্চাৎ বেগের থিওরিটার জন্য সূত্রটা আসছে কোথা থেকে, সংঘর্ষের আগে ভরবেগ m1 u1 প্লাস m2 u2 ইকুয়াল টু m1 v1 প্লাস m2 v2। তুমি জানো গুলি করার আগে গুলির কোনো বেগ থাকে না, গুলির বেগ না থাকলে পশ্চাৎ বেগও থাকে না। তো আলটিমেটলি কি হইলো, m1 v1 প্লাস m2 v2 ইকুয়াল টু 0। তো আমরা বন্দুকের ক্ষেত্রে বড় হাতের এম বড় হাতের ভি, বা ক্যাপিটাল লেটার এম ক্যাপিটাল লেটারে ভি, এবং গুলির ক্ষেত্রে স্মল এম এবং স্মল ভি ধরে নেই, এতবা এম ভি ইকুয়াল টু মাইনাস এম ভি। এইভাবে সূত্রটাকে লিখে ফেলি। তো পশ্চাৎ বেগের সূত্র কিন্তু আমরা এইটা বের করি। এইবার আসো 5 কেজি ভরের কোশ্চেনটা একটু লিখে দেই। 5 কেজি ভরের বন্দুক থেকে গুলি করা হলে পশ্চাৎ বেগ কত, পশ্চাৎ বেগ কত হবে। তাহলে 5 কেজি ভরের বন্দুক থেকে গুলি করব, পশ্চাৎ বেগ, এই ভি এর মান বের করতে বলছে। ভি ইকুয়াল টু মাইনাস এম ভি ডিভাইডেড বাই এম ইকুয়াল টু মাইনাস গুলির ভর কত, গুলির ভর কত, 10 গ্রাম। তাহলে এই যে এম ইকুয়াল টু যে 10 গ্রাম আছে, তুমি কি জানো কেজিতে নিতে হবে না। তাহলে 10 কে 1000 দ্বারা ভাগ করলে 0.01 কেজি হয়। তাহলে 0.01 ইনটু বেগ, বুলেটটা কত বেগে গুলি করছো, 300 মিটার পার সেকেন্ড, আর বন্দুকের ভর কত ছিল, 5 কেজি। এই যে এটাকে ভাগ করলে তুমি পশ্চাৎ বেগের মান পেয়ে যাবা। তাহলে ভাগ করো দেখি। ভাগ করলে হচ্ছে 0.01 কে গুণ করতে হবে 300 দ্বারা, ভাগ করতে হবে 5 দ্বারা, 0.6 মাইনাস আসবে, মাইনাস 0.6 মিটার পার সেকেন্ড। এটাই হচ্ছে পশ্চাৎ বেগের মান, পশ্চাৎ বেগের মান। হ্যাঁ, এই হচ্ছে পশ্চাৎ বেগের মান। এখন দেখো পশ্চাৎ বেগের মান তো ঋণাত্মক আসবেই, কারণ এখানে গুলির যে বেগ, গুলির বেগ যদি পজিটিভ হয়, পশ্চাৎ বেগ কি নেগেটিভ হবে না? অবশ্যই নেগেটিভ হবে, কারণ পশ্চাৎ বেগ হচ্ছে পিছনের দিকে, বন্দুক পিছনের দিকে যে একটা ঝাটকা বেগ দিবে। তুমি কোন দিকে গুলি করতেছো, বন্দুক তোমার পিছের দিকে একটা ধাক্কা মারবে না, এটাই হচ্ছে পশ্চাৎ বেগ। বন্দুকের গুলি কিন্তু বাংলা সিনেমার মতো হয় না, যে নায়কে শুধু গুলি করবে, হাত পা কিছুই কাঁপবে না, আর যত ভিলেন আছে সবাই আইসা গুলির সামনে দাঁড়ায় যাবে। এটা কিন্তু নেসেসারি না। এইম করাটা যেমন ইম্পর্টেন্ট, আবার তোমার নিজেকে ঠিক রাখাটা ইম্পর্টেন্ট।
তুমি একটা জায়গায় এম করে গুলি করছো, কিন্তু তুমি নিজেই উইরা গেছো, গুলি করার সাথে সাথে নিজেই পেছনের দিকে চলে গেছো, তাহলে তো এম এ কখনোই লাগাইতে পারবা না। তাহলে এই পশ্চাৎ বেগটা বাস্তব জীবনে খুবই গুরুত্বপূর্ণ। বাস্তব আর বাংলা সিনেমা এক কথা না। আচ্ছা, এখানে আরেকটা প্রশ্ন আসে, কি কি পদ্ধতি অবলম্বন করলে পশ্চাৎ বেগ কমানো যায়? কারণ তুমি জানো পশ্চাৎ বেগ কমাইতে পারলে তোমার জন্য লাভ। কি কি পদ্ধতি অবলম্বন করলে, এটা আমি থিওরি ক্লাসে বোঝাইছি, এখানে পুরাটা বোঝাবো না। কি কি পদ্ধতি অবলম্বনে পশ্চাৎ বেগ কমানো যায়? কি কি পদ্ধতি অবলম্বনে পশ্চাৎ বেগ কমানো যায়? দেখো পশ্চাৎ বেগ কি, এই পশ্চাৎ বেগ ভি সমানুপাতিক হচ্ছে গুলির ভর, পশ্চাৎ বেগ ভি সমানুপাতিক হচ্ছে গুলির বেগ, পশ্চাৎ বেগ ভি ব্যস্তানুপাত হচ্ছে বন্দুকের ভর। তাহলে গুলির ভর যদি বাড়ে পশ্চাৎ বেগ বাড়বে, গুলির ভর অর্ধেক করে দাও পশ্চাৎ বেগ অর্ধেক হয়ে যাবে, গুলির বেগ অর্ধেক করে দাও পশ্চাৎ বেগ অর্ধেক হয়ে যাবে। সমানুপাতিক মানে তো বুঝো, একটা বাড়লে আরেকটা বাড়ে, একটা কমলে আরেকটা কমে। এবার বন্দুকের ভরের সাথে পশ্চাৎ বেগের সম্পর্ক হচ্ছে ব্যস্তানুপাত, অর্থাৎ বন্দুকের ভর যত বাড়বে পশ্চাৎ বেগ তত কমবে। তাহলে বন্দুকের ভরকে দ্বিগুণ করে দাও, পশ্চাৎ বেগ অর্ধেক হয়ে যাবে। এইগুলা তোমরা একটু করে দেখাই দিতে হবে যে প্রতি ক্ষেত্রে পশ্চাৎ বেগ অর্ধেক হয়, এরপর অ্যান্সার করতে হবে, কারণ এটা 4 নম্বরের জন্য আসবে। ঠিক আছে, এই ছিল আরেকটা কোশ্চেন। কপি কল রিলেটেড আরেকটা ম্যাথ আমরা করি। এ বি সি দেখতেই পারতাছো, তিনটা বস্তু আছে। এই বস্তুটা আছে একটা পৃষ্ঠতলের উপর 5 কেজি, বি হচ্ছে 20 কেজি, সি হচ্ছে 10 কেজি ভরের বস্তু। টোটাল 3টা কোশ্চেন আমরা করব, ক খ গ। গতি ঘর্ষণ সহক দেওয়া আছে 0.22। ক নাম্বার প্রশ্ন করি, উদ্দীপক এইটুকু। এই বস্তুটি ঘর্ষণবিহীন টেবিলে রাখা হয়েছে, তার মানে কি এখন ঘর্ষণ নাই। ক নাম্বারের ক্ষেত্রে এ বস্তুটি ঘর্ষণবিহীন টেবিলে রাখা হলে বস্তুটির উপর কার্যকরী বল ও বলের দিক নির্ণয় করো। এ বস্তুর উপর 2টা বল কার্যরত আছে। একটা হচ্ছে, যেহেতু এখানে কপি কল দেয়া আছে, তার মানে কি এই 20 কেজি এবং 10 কেজি ভরের বস্তু দুইটা এ বস্তুকে টানাটানি করতেছে। এখন যে যার ভর বেশি সে কি এ বস্তুকে ডান দিকে টান দিয়ে নিয়ে চলে আসবে। আমি একটু ম্যাথটা সহজ করার জন্য এইখানে মানটা বের করে ফেলি। এখানে করব না, বি বস্তুর ওজন এইখানে বের করি। ডব্লিউ বি বস্তুর ওজন ইকুয়াল টু 20 ইন্টু 9.8। তারপরে ডব্লিউ সি বস্তুর ওজন ইকুয়াল টু 10 ইন্টু 9.8 ইকুয়াল টু তাহলে 20 কে 9.8 দ্বারা গুণ করব। 20 ইন্টু 9.8 196 196 196 নিউটন বল এই দিকে দিচ্ছে। 196 নিউটন বল বি বস্তুটা দিতেছে এ বস্তুকে, আর সি বস্তুটা দিতেছে হচ্ছে 10 ইন্টু 9.8 ইকুয়াল টু 98 নিউটন বল। এখন আলটিমেটলি কি এই দিকে কাজ করতেছে হচ্ছে 196 নিউটন, আর এই দিকে কাজ করতেছে হচ্ছে 98 নিউটন কাজ করতেছে। এখন জিতে গেছে কে? এই বলের নাম যদি দেই এফ বি, যেহেতু বি বস্তুর বল, তাহলে এটা হচ্ছে এফ বি ফেসবুক। এই বলের নাম কি? এফ বি। আর এই বলের নাম হচ্ছে এফ সি, যেহেতু সি বস্তুর বল এই জন্য এটা নাম দিলাম এফ সি। তাহলে দেখো তো কার্যকরী বল কোন দিকে কাজ করে? এফ বি মাইনাস এফ সি যদি তুমি বাদ দাও, তাহলে 196 মাইনাস হচ্ছে 98, 196 মাইনাস হচ্ছে 98 ইকুয়াল টু 98। তার মানে 98 নিউটন বল কাজ করতেছে কোন দিকে? কাজ করতেছে বি বস্তুর দিকে। বি বস্তুর দিকে কাজ করতেছে 98 নিউটন বল। এই হচ্ছে প্রথম কোশ্চেনের ম্যাথ, যে এই বস্তুটি ঘর্ষণবিহীন টেবিল, ঘর্ষণ কিন্তু আমরা চিন্তা করি নাই, ঘর্ষণকে বাদ দিয়ে নিছি। এই বস্তুটি ঘর্ষণবিহীন টেবিলে রাখা হলে এর উপর কার্যকরী বলের মান এবং দিক আমরা বের করে ফেললাম। দুই দিক থেকে 2টা বল কাজ করতেছে। লব্ধি বল হবে এ থেকে বি এর দিক, লব্ধি বল হবে কত? এ থেকে বি এর দিক, এবং বলের মান কত হবে? 98 নিউটন। এইবার দেখো খ নাম্বারে বলছে এ বস্তুর উপর ঘর্ষণ বল নির্ণয় করো। ঘর্ষণ সহগ দেওয়া আছে, ঘর্ষণ বল নির্ণয় কোনো করা ব্যাপার। এফ কে গতি ঘর্ষণ ইকুয়াল টু মিউ কে ইনটু ডব্লিউ ইকুয়াল টু মিউ এর মান দেওয়া আছে 0.2 ইনটু ওজন। এ বস্তুর ভর তুমি জানো 5 ইনটু জি এর মান 9.8,
কাজ শেষ। এইটা তো এমসিকিউ এর ম্যাথ, এটা কি এত বড় ম্যাথ নাকি? 0.22 ইন্টু 5 ইন্টু 9.8 ইকুয়াল টু 10.78 নিউটন। এটা হচ্ছে ঘর্ষণ বল। এইবার মেইন কোশ্চেন হচ্ছে গ নাম্বার, এ বস্তুর উপর কার্যকরী ত্বরণ এবং অভিকর্ষ ত্বরণের তুলনা করো। এটা আমি তোমাদের সমীকরণও বের করা শিখাইছি, সূত্রের প্রমাণও দেখাইছি, আবার সরাসরি সূত্র দিয়েও করতে পারো। তাহলে সরাসরি সূত্র দিয়ে করলে কিভাবে করবা? সরাসরি সূত্র দুইটা শিখাইছি, সরাসরি সূত্র আবার দুইটা শিখাইছি। তাহলে সূত্রগুলো আগে লিখে নে। কার্যকরী ত্বরণের সূত্র কি কি শিখাইলাম? এক নাম্বার সূত্র শিখাইলাম হচ্ছে বড় ভর বিয়োগ ছোট ভর ডিভাইডেড বাই ভরগুলোর যোগফল মোট ভর ইনটু জি। অথবা আরেকটা কি শিখাইলাম, উপরে থাকবে হচ্ছে লব্ধি বল ডিভাইডেড বাই মোট ভর। কারণ তুমি কি জানো, এ ইকুয়াল টু কত? এফ বাই এম। এফ ইকুয়াল টু এম এ, এখান থেকেই তো সূত্রটা আসে। এফ ইকুয়াল টু এম এ থেকে সূত্রটা আসে না? তাহলে কার্যকরী ত্বরণ লব্ধি বল ডিভাইডেড বাই মোট ভর। দুইটাই দেখাবো। লব্ধি বলটা কি? এই যে এইদিকে দেখো 96 নিউটন, লব্ধি বল 96 নিউটন, কিন্তু এখানে ঘর্ষণটা বাদ দিছি। তো সরি 96 না 98 নিউটন। 98 থেকে যদি ঘর্ষণ বল হচ্ছে 10.98 বের করো, ডিভাইডেড বাই যদি তুমি ভরগুলোর যোগফল বের করো, এখানে 20 কেজি যোগ এখানে 10 কেজি যোগ এখানে 5 কেজি, এই যে এটা করলে যা আসবে সেটাই হয়ে যাবে অ্যানসার। আবার এর মাধ্যমে বড় ভর এখানে কত? 20 কেজি বিয়োগ ছোট ভর কত আছে, এটা এখানে করি। আবার এর মাধ্যমে বড় ভর হচ্ছে 20 কেজি বিয়োগ ছোট ভর হচ্ছে কত কেজি? 10 কেজি ডিভাইডেড বাই মোট ভর কত? 20 যোগ 10 যোগ 5 ইনটু জি এর মান 9.8। এখানে এই ভরটা বাদ যায় কারণ এর কোনো ওজন কাজ করতেছে না। এই দুইটা ক্যালকুলেশন করলে সেম অ্যানসার আসবে। অথবা তুমি এটা বের করো, এটার ওজন W1 দাও, এটার ওজন নিচের দিকে কাজ করবে, এটার ওজন W2 দাও। W2 কত ছিল? 98 নিউটন ছিল। 98 নিউটন ছিল না? তাহলে দেখো সমীকরণ কিভাবে আনতে হয় আমি একটু পূর্ণাঙ্গ ম্যাথ দেখাই, পরে এই দুটো তুমি ক্যালকুলেশন করো, দেখো সেম অ্যানসার আসবে। তাহলে ঘটনা প্রথমত এই দিকে কাজ করতেছে উপরের দিকে টান বল T1, এই দিকে কাজ করতেছে টান বল T1। এখানে T1 এর থেকে W1 বড়, কারণ কি? বস্তুটা নিচের দিকে নামতেছে এবং পুরো সিস্টেমের ত্বরণ তো এ, এটা তো জানো তাই না? কারণ এটা নিচে নামবে, এটা উপরে উঠবে, ঘটনাটা এইভাবে ঘটবে। এই জন্য পুরো সিস্টেমের ত্বরণ থাকবে একটা। তাহলে W1 থেকে যদি টান বল বাদ দাও, তাহলে তুমি পাবা কার্যকরী ভরবেগের পরিবর্তন, অর্থাৎ M1A। দ্বিতীয়টার ক্ষেত্রে নিচের দিকে তো ওজন কাজ করে, উপরের দিকে কাজ করতেছে T2 আর এই দিকে কাজ করতেছে T2। তাহলে এখানে T2 হচ্ছে ছোট, এখানে T2 হচ্ছে বড়, আর কি লিখতেছে এখানে T2 বড়, T2 থেকে W2 ছোট, এর জন্যই বস্তুটা উপরের দিকে উঠতেছে। ইকুয়াল টু, তাহলে দ্বিতীয় বস্তুর ভরবেগের পরিবর্তন M2A। এই বস্তুতে দুইটা বলে কাজ করতেছে, T1 বড়, T2 ছোট। T1 থেকে T2 বাদ দিলে A এর লব্ধি বল, তাহলে MA। তাহলে এটা হচ্ছে M1, এটাকে ধরলাম M2, এটাকে ধরলাম MA। এটা দেখা সমীকরণ 1 2 3, এই তিনটা সমীকরণ দেখে কি করতে মন চাইতেছে? একটু যোগ করতে মন চাইতেছে না? কারণ কি, যদি আমি যোগ করে দেই এই T1 T2 কাটা যাবে, থাকবে কি? W1 W2 ইকুয়াল টু A যদি কমন নিয়ে নাও, M1 প্লাস M2 প্লাস M। এত বা A ইকুয়াল টু W1 W2 ডিভাইডেড বাই M1 প্লাস M2 প্লাস M। দেখো তো এতক্ষণ এটাই করছি না, বড় ভর বিয়োগ ছোট ভর ডিভাইডেড বাই মোট ভর ইনটু জি। উপরে যদি সূত্র mg এর সূত্র বসাই দেই, এটা হচ্ছে 20 কেজি M1, এটা M2, জি কমন নিয়ে ডান সাইডে পাঠাই দিলাম, নিচে মোট ভর। দেখো কি হয়, W1 কত? M1g মাইনাস W2 হচ্ছে M2g। এই যে M1 এবং M2 থেকে যদি জি কমন নেই, নিচে হচ্ছে M1 প্লাস M2 প্লাস M। এই সূত্রটাই তো লিখছিলাম, 20 কেজি বিয়োগ 10 কেজি ডিভাইডেড বাই মোট ভর গুণন 9.8। তাহলে এটা তুমি সরাসরি ব্যবহার করতে পারো। আবার আরেকটা কি লিখলাম? লব্ধি বল। W1 মানে কি? নিচের দিকে লব্ধি বল F1 ধরো, তাহলে এই যে F1, এই ওজনটাই তো নিচের দিকে বল, বিয়োগ উপরের দিকের বল কত? F2 ডিভাইডেড বাই মোট ভর M1 প্লাস M2 প্লাস M।
সবকিছুর মধ্যে একটা জিনিস কিন্তু এখনো বাদ পড়ে আছে, সেটা হচ্ছে এই যে গতি ঘর্ষণ সহগ যেহেতু আছে, তাহলে এই এ বস্তুর উপর আরেকটা বল কাজ করবে, সেটা ঘর্ষণ বল। তাহলে এইখান থেকে ঘর্ষণ বল এফ কে টাকেও বাদ দিতে হবে, এই জন্যই এই ঘর্ষণ বলটাকে আমলে নিতে হবে। তোমাদের কিছু কিছু ক্যালকুলেশনে দেখবা বলছে যেহেতু কপি কল আছে, সুতরাং সিস্টেমে ঘর্ষণ বলকে বাদ দিয়ে, তা করবা না তোমরা। তাহলে এই যে এফ কে ঘর্ষণ বলটাকে বাদ দিয়ে দিব, তাহলে এফ কে কোথা থেকে বাদ যাবে, এটা কাটা গেল, এইখানেও বাদ যাবে না, মাইনাস এফ কে ইকুয়াল টু এই যে এখানে মাইনাস এফ কে, বা এই যে এখানেও মাইনাস এফ কে, যেভাবেই করো এই এফ কে টাকে বাদ দিতে হবে। কথা কি বুঝাইতে পারলাম? তাহলে আসো বের করো, বের করো। আমরা যেহেতু ওজন বের করা আছে, সো তুমি এই যেহেতু ওজন বের করা আছে, তোমাকে এত কিচ্ছা কলাপ কিচ্ছু করতে হবে না, তবে এটা সরাসরি সূত্র থেকে এই সমীকরণ 3টা আনাই বেস্ট। তাহলে দেখো তো W1 কত 196 মাইনাস W2 কত 98 মাইনাস এই গতি ঘর্ষণ বল কত পাইছিলাম 10 পয়েন্ট কত পাইলাম, গতি ঘর্ষণ বল কত পাইলাম 5 ইন্টু 9.8 ইন্টু 0.22 ইকুয়াল টু 10.78 পাইছিলাম, 10.78 ডিভাইডেড বাই টোটাল ভর হচ্ছে 25, এটাকে বিয়োগ করে দাও, দেখো অ্যান্সার হয়ে গেছে। তাহলে কত 196 মাইনাস 98 মাইনাস 10.78 ইকুয়াল ভাগ হচ্ছে 25, তাহলে 3.48। তাহলে পুরো সিস্টেমের কার্যকরী ত্বরণ হবে 3.48 মিটার পার সেকেন্ড স্কয়ার, 3.48 মিটার পার সেকেন্ড স্কয়ার। কথা কি বুঝাইতে পারছি? তাহলে এই যে ঘর্ষণ বলটা আমলে নিবা সমীকরণ 1 2 3। তাহলে 3 নম্বরে এইদিকে T1 কাজ করতেছে, বুঝো এইদিকে T1 কাজ করতেছে, T2 কাজ করতেছে এইদিকে, এবং লব্ধি বলটা T1 এর দিকে, তাহলে ঘর্ষণ বল T1 এর বিপরীতে কাজ করবে, তাহলে ঘর্ষণ বল F কে টাও বিপরীতে কাজ করতেছে, এইজন্য T1 থেকে T2 এবং F কে দুইটা বলই বিয়োগ করা হয়েছে, T1 এর কাটা গেছে, T2 কাটা গেছে, কিন্তু F কে এর মান বের করে বসাইতে হবে, তাইলে তুমি পাবা কার্যকরী ত্বরণ। বলছে এই বস্তুর কার্যকরী ত্বরণ ও অভিকর্ষ ত্বরণের তুলনা, অভিকর্ষ ত্বরণ G ইকুয়াল টু কত, অভিকর্ষ ত্বরণ G ইকুয়াল টু 9.8 না, 9.8 G এর মান, G ইকুয়াল টু 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার। তাহলে তাদের মধ্যে তুলনা যখন করবা, তাহলে তুলনা করলে 3.48 ডিভাইডেড বাই 9.8 ইকুয়াল টু কত, তাহলে 3.48 কে ভাগ করে দাও 9.8 দ্বারা, ভাগ করলে 0.356, 0.356। তাহলে কিভাবে বলবো যে কার্যকরী ত্বরণ অভিকর্ষ ত্বরণের এত গুণ, অতএব কার্যকরী ত্বরণ অভিকর্ষ ত্বরণের 0.356 গুণ। আর যখন তুলনা করব জানো এটার কোনো একক হয় না। এই হচ্ছে মোটামুটি তোমার তৃতীয় চ্যাপ্টারের সব ম্যাথ, সব টাইপ কভার। এরপরে কারো যদি কোনো ম্যাথে সমস্যা হয়, টেস্ট পেপার করতে যায়, যদি কোনোটার মধ্যে প্রবলেম ফেস করো, তাহলে আমাকে জানাইতে পারো, পরবর্তী ক্লাসে আমি চেষ্টা করব।